আজকের ব্রেকিং নিউজ। চট্টগ্রাম ভার্সিটির ৫ নম্বর ফ্লোরের নিচে ঝুলন্ত ফাঁসির রশিতে পাওয়া গেছে একটা মৃত মেয়ের লাশ। মেয়েটি ফাঁসির রশিতে ঝুলে আছে। পুলিশ বাহিনী এসেছে তদন্ত করতে, কিন্তু মেয়েটির কোনো হদিশ পাচ্ছে না তারা। চলো এই বিষয়ে আরো বিস্তারিত কিছু জানতে আমরা যাচ্ছি এসআই নীরব সাহেবের কাছে। হ্যালো স্যার। স্যার, এই লাশটা কার এবং এই মেয়েটির বাসা কোথায়? আপনারা তদন্ত করে কি জানতে পারলেন? এই মেয়েটাকে কিভাবে মারা গেছে এবং সে ফাঁসিতে নিজে লাগিয়েছে নাকি তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে? এই ব্যাপারে আপনি আমাদের দর্শক শ্রোতাদের বিস্তারিত বলুন। দেখুন, আমরা লাশটা তদন্ত করলাম, তেমন কোনো পাকাপোক্ত প্রমাণ পাইনি। তবে এটুকু বলতে পারি, মেয়েটাকে কেউ ফাঁসিতে ঝুলায়নি, বরং মেয়েটি নিজেই ফাঁসিতে ঝুলিয়েছে। এটার অনেক বড় একটা কারণ আছে। আমরা নিশ্চয়ই খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের তদন্ত চলতেছে। আমাদের লাশটাকে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠাতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। এই ছিল বর্তমান চট্টগ্রাম ভার্সিটির এক বিশাল বহু আশ্চর্য রকম ঘটনা। পুলিশ বাহিনী এমনকি র্যাব বাহিনী তদন্ত করছে এই ঘটনার মূল কারণ ও উদ্দেশ্যটা কি। মৃত লাশের পরিবার থেকে প্রায় অনেকজনই এসেছে ভার্সিটির মাঠে। লাশকে নিয়ে হাউমাউ করে কান্নাকাটি করছে তারা। দিন শেষে পরিশেষে একটাই কথা, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন এবং নিজের খেয়াল রাখুন এবং অন্যকে সচেতন করুন। আজকে ছিল আমাদের এই খবর। বিএস টিভি থেকে এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এতক্ষণ রিপোর্টার সাংবাদিক কথা বলছিল চট্টগ্রাম ভার্সিটির মাঠে এক অজ্ঞাত লাশ ফাঁসিতে ঝুলার বিষয়। এ নিয়ে উৎসুক জনতার সামনে খবর প্রকাশ করছিল তানহা। এই তানহা হচ্ছে একজন সাংবাদিক। তানহার পরিচয় পর্ব একটু পরেই দিচ্ছি। তার আগে বিস্তারিত ঘটনাটা উল্লেখ করি। বিশাল বহু এই চট্টগ্রাম শহর কেই না চিনে। অসংখ্য মানুষ দেশ বিদেশ থেকে আসে চট্টগ্রাম শহরে বাণিজ্যিক ব্যবসা করতে। কেউ আসে চাকুরি করতে, কেউ আসে লেখাপড়ার ক্ষেত্রে, কেউ আসে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে, আবার কেউ আসে চট্টগ্রাম শহরটা ভ্রমণ করতে। তেমনই এই চট্টগ্রামের ভার্সিটিতে হাজারো ছাত্রছাত্রী লেখাপড়া করে। তাই এদেশ থেকে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টের শিক্ষার্থী চট্টগ্রাম ভার্সিটিতে পড়তে আসে। তেমনই হয়তো কোনো মধ্যবিত্ত পরিবার বা কোনো প্রভাবশালী ধনী ব্যক্তির পরিবার থেকে উঠে আসা ঝুলন্ত এই মৃত মেয়েটির লাশটি। হয়তো মেয়েটির পরিবার খুবই প্রভাবশালী এবং ধনী, কেননা মেয়েটির পোশাক দেখে বোঝা যাচ্ছে বেশ স্টাইলিশ এবং স্মার্ট। সকালে পিয়ন ভার্সিটির গেট খুলে দেয় 9:20 বেজে। শিক্ষক শিক্ষার্থীরা ভার্সিটির মাঠে প্রবেশ করে। প্রথম অবস্থায় কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী 10তলা ভবনের নিচে 5তলা ভবন থেকে ঝুলন্ত মেয়েটির লাশ দেখে হকচকিয়ে ওঠে। দ্রুত কোনো কিছু না ভেবে না বুঝে ফোন করে লোকাল থানা এসআই নীরবের কাছে। ঘটনা শুনে এসআই নীরব উপস্থিত হয় তার ফোর্স বাহিনী নিয়ে ভার্সিটির মাঠে। আর সাংবাদিক তানহা ও তার বান্ধবী মাফি, জান্নাত এই ভার্সিটিতে পড়াশোনা করে। তাই ভার্সিটির উদ্দেশ্যে তারা ভার্সিটিতে আসে। আর এসে তারাও দেখতে পায় ঝুলন্ত মেয়েটির লাশ। গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আছে মেয়েটির মৃতদেহ। তানহা একজন সাংবাদিক রিপোর্টার, চাকরির পাশাপাশি সে শিক্ষার্থীও বটে। ঘটনাস্থলে তানহা তার খবর প্রচার করে তার শ্রোতা দর্শকদের সামনে। তানহা দেখতে বেশ স্মার্ট, সুন্দরী, গুণবতী, রূপবতী, মায়াবতী, ভার্জিন, কুমারী, জান্নাতের হুরপরি। ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, ঠোঁটে লেগে আছে অসম্ভব মুচকি হাসি, চোখগুলো টানা টানা, চোখের পাতাগুলো খুবই পাতলা, চোখের ভ্রুগুলো অসম্ভব ঘন কালো ও চিকন আকৃতির, চোখগুলো অসম্ভব সুন্দর ও মায়াবী, চুলগুলো বেশ স্টাইলিশ, সিল্কি, কোমরের একটু উপরে উঠানো, চুলগুলো বেশ স্টাইল করে খোপা বাঁধা। ভার্সিটির ছেলেরা তানহা বলতে পাগল, কিন্তু তানহা কাউকে পাত্তা দেয় না। তানহার একটাই স্বপ্ন, সে বড় হবে আর ওই রাতের রাজা ভিএস ভিক্টরকে ধরা তার প্রথম লক্ষ্য। তানহার বাবা একজন সেনাবাহিনীর প্যারালাল কমান্ডো, উচ্চপদস্থ দক্ষ অফিসার। তানহার মা পেশায় একজন প্রিন্সিপাল ভার্সিটির। আপাতত তানহার এটুকুই পরিচয় থাক। ভার্সিটির মাঠ থেকে মেয়েটির মৃত লাশ নিয়ে যাওয়া হয় ফরেনসিক ল্যাবরেটরির উদ্দেশ্যে।
ভার্সিটিতে হঠাৎ করে এমন ঘটে যাওয়া ঘটনাতে শিক্ষকরা জানিয়েছে ভার্সিটিতে আজকে তেমন কোনো ক্লাস হবে না। তাই যে যার মতো ভার্সিটি থেকে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। আবার কিছু ছাত্রছাত্রী ভার্সিটির মাঠে আড্ডা দিচ্ছে। ও হ্যাঁ, ভিএস ভিক্টর কে সেটা খুব শীঘ্রই জানতে পারবেন, তাই গল্পের সাথে থাকতে হবে কিন্তু। আজকের গল্পটা হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং। ভার্সিটির মাঠের পরিবেশটা ঠান্ডা হতেই তানহা বলে ওঠে, আচ্ছা জান্নাত, এই মেয়েটা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মেয়েটির সাথে এমন কি ঘটেছিল যার জন্য মেয়েটা এইভাবে রাতের অন্ধকারে ভার্সিটিতে এসে নিজের গলায় রশি দিয়ে ফাঁসি দিয়ে 5 তলা ভবন থেকে ফাঁসিতে ঝুলিয়ে পড়ে? খালি রহস্য আর গোলমাল খুঁজে পায় না। আমি এর কুল কিনারি। তুইও না তা না পারিস বটে। আগে ভিএস ভিক্টরের পেছনে পড়েছিলি, আর এখন আজকের এই ঝুলন্ত মেয়ের মৃত লাশের পেছনে দৌড়াচ্ছিস। তুই বুঝবি না, ওই বেটা খোঁজ চর। ভিক্টরকে ধরার কতদিনের স্বপ্ন আমার। জানিস তার খুনের স্টাইল, তার ড্যাশিং রূপ, তার মারার স্টাইল, তার এডুকেশনাল, তাকে কাউকে মারার আগে তার যে ডায়লগগুলো ইউজ করে, ওফ, মন ছুঁয়ে দেওয়ার মতো। যেভাবে তুই বলছিস মনে হচ্ছে ওর সাথে যেন তোর কতবার দেখা হয়েছে, তার ওপর তুই যেন ওকে ভালোবেসে ফেলেছিস, আবার তার ওপরে যেন তোর খুব কাছের মানুষ, যেভাবে বলছিস। তানহা ও জান্নাতের কথা শুনে সেখানে আরও বসে থাকা মাফি এবার একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে নরম সুরে বলে ওঠে, উফ, তোরা থামবি রে তানহার জান্নাত, তোরা দুজনেই পাগল হয়ে গেছিস। আরে আজ পর্যন্ত যে বিএস ভিক্টোরিকে দেখেছে সে হয় পরপারে পাড়ি জমিয়েছে বা প্যারালাইসিস রোগী হয়ে এখনও বিছানায় শুয়ে আছে, আর তোরা নাকি তাকে নিয়ে সমালোচনা করছিস। মাফি, তুই যেভাবে বলছিস না, দেখে মনে হচ্ছে ওই ভিক্টর হচ্ছে তোর ভাই, বা তোর পিয়ারে দিল মে কুছ কুছ হোতা হ্যায় লাগে। আমার ভাই? তোরা যদি আমার ভাইকে দেখিস তাহলে তো ভার্সিটিতেই আশায় বন্ধ করে দিবে। ওহো রে, কথাটা শুনেই যেন মনটা জুড়িয়ে গেল মাফি বেবি। এই তোরা বাদ দিবি, এখন চল, ভার্সিটিতে তো আজকে ক্লাস হবে না, সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমার বাসায় একটু কাজ আছে রে। তিন বান্ধবী ভার্সিটির মাঠ থেকে উঠে দাঁড়ায়। তানহা, জান্নাত, মাফি। তারা তিন বান্ধবী রওনা দেয় তাদের নিজ বাড়ির গন্তব্যের উদ্দেশ্যে। ও হ্যাঁ, তানহা, মাফি, জান্নাত তিনজনেই কিন্তু হচ্ছে রিপোর্টার। আপনাদের মাথায় শুধু একটাই ঘুরপাক ও চক্কর খাচ্ছে, সেটা হচ্ছে এই ভয়ঙ্কর রাতের অন্ধকারের রাতের রাজ্যের রাজা ভিএস ভিক্টর কে। এই ভিক্টর কে, তার পরিচয় সে কে, সে কি করে, তার নামটা এত ভাইরাল কেন এই শহরে। তাই বলছি গল্পের সাথে থাকুন, সবটা জানতে পারবেন। ও হ্যাঁ, মাফির বাবা একজন কোটিপতি বিজনেসম্যান। তানহার বাবা একজন সরকারি অফিসের একজন বড় অফিসারের কর্মকর্তা, দায়িত্ব হিসেবে চাকরি করছে। ভার্সিটির মাঠে আজকের ঘটে যাওয়া ঘটনাটা, ভার্সিটির মাঠে উপস্থিত থাকা একটি ছেলের সম্পূর্ণ ঘটনাটি ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। ভার্সিটির মাঠ পুরোপুরি প্রায় খালি। ছেলেটি সহ আর বেশ কয়েকজন ছেলে মেয়ে শিক্ষক আছে ভার্সিটির মাঠে। ছেলেটি পকেট থেকে ফোনটা বের করে কোনো এক নাম্বারে ডায়াল করে। ও পাশে ফোনটা রিসিভ করতেই বলে ওঠে ছেলেটি, হ্যালো, আসসালামু আলাইকুম বস। বস, একটা দুর্দান্ত খবর আছে। ঘটনাটা বিস্তারিত বলো। ভাই, সকালে আমি ভার্সিটিতে আসি, আর ভার্সিটিতে আমি সহ আমরা দেখতে পাই ঝুলন্ত একটি মেয়ের মৃত লাশ। লাশটি ঝুলে আছে 5 তলা ভবনের নিচে। মেয়েটি ফাঁসি দিয়েছে। পুলিশ তদন্ত করছে। তো আমি কি করতে পারি? না ভাই, এই বিষয়টা যদি আপনি দেখতেন খুব ভালো হতো। সমাজে এই বিষয়টা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। মেয়েদের সুরক্ষার জন্য আমাদের সংগঠনটা এই কাজে লাগাতে হবে। বুঝিয়ে বলো আমাকে। ভাই, মেয়েটি হচ্ছে আমাদের ভার্সিটির রকির গার্লফ্রেন্ড। মেয়েটা অনেক সুন্দর এবং ছেলেটা অনেক খারাপ, এবং টাকাওয়ালা বাপের একটু অহংকার বেশি। শুধু এই মেয়েটির সাথে নয়, বরং আরও মেয়ের সাথে তার রিলেশন আছে। ভাই, মেয়েটি ইচ্ছে করে ফাঁসির রশিতে ঝুলতে চায়নি, তাকে ফাঁসির রশিতে ঝুলতে বাধ্য করা হয়েছে। তুই বিস্তারিত খবর নিয়ে আমাকে জানা। ওকে ভাই, ঠিক আছে।
এতক্ষণ ফোনে কথা বলল দুজন অজানা ব্যক্তি। ব্যক্তি দুজন আপনাদের সুপরিচিত হবে, তবে এই মুহূর্তে তাদেরকে আন্ডারগ্রাউন্ডে রেখে দিলাম এবং চলুন গল্পের নতুন কোনো মোড়ে ফিরে আসি। এদিকে কলেজের মাঠে ঘটে যাওয়া ঘটনা শুনে ও দেখে আরেকটি ছেলে তার পকেট থেকে ফোন বের করে মেয়েটির বয়ফ্রেন্ড রকিকে ফোন করে বলে ওঠে, হ্যালো রকি, কোথায় আছিস তুই? খবর পেয়েছিস ভার্সিটি যে আজ বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে? এ বিষয়ে কি তুই কোনো কিছু জানিস? রকি একটা মদের ক্লাবে বসে মদ খাচ্ছিল একটা মেয়ের সাথে। তার বন্ধু লিখনের ফোনটা রিসিভ করে আর ফোনের ওপাশ থেকে লিখনের বলা কথাগুলো শুনে এবার রকি বলে ওঠে, তুই জানিস না বর্তমানে আমি কোথায় থাকতে পারি আর ভার্সিটিতে কি ঘটছে না ঘটছে ওসব দেখার সময় আমার নেই। দ্রুত বল আর ফোনটা কাট। আর আমি এনজয় দ্য পার্টিতে, বর্তমানে আমি পার্টিতেই আছি। আরে রকি, তুই তো ফেঁসে গেছিস। তোর গার্লফ্রেন্ড আজকে ভার্সিটিতে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশটাকে নিয়ে চলে গেছে। সাংবাদিক রিপোর্টার এই খবরটা প্রচার করেছে। বেটা, তুই দেখিসনি? তাতে কি হয়েছে? তার মরার শখ হয়েছে, সে মরেছে। আমি কি করতে পারি? ওসব কথা বাদ দিয়ে যদি কাজের কথা থাকে তো বল। আবে, তুই তো ফেঁসে গেছিস। আমি জানি তোর গার্লফ্রেন্ড তোর জন্যই আত্মহত্যা করেছে, কারণ তুই তাকে ব্ল্যাকমেইল করেছিস। দ্বিতীয়, পুলিশ তদন্ত করছে। হয়তো তুই পুলিশের হাতে বেঁচে যেতে পারিস, কিন্তু ভিক্টরের হাত থেকে তুই কি করে বাঁচবি? সে যদি একবার খবর পেয়ে যায় তুই এসবের পিছনে জড়িত, সে তোকে পাতাল থেকে হলেও খুঁজে বের করে দুনিয়া থেকে আউট করবে। যদি কোনো খবর থাকে তো বল। আর এইসব ফিক্টরকে আমি ভয় পাই না, বুঝছিস? আর এই খবরটা যদি তুই কাউকে বলিস তাহলে তোকে দুনিয়া থেকে সরিয়ে দিতে বাধ্য হব আমি। কথাটা বলে ফোন কেটে দেয় রকি। রকি একজন বিজনেসম্যানের ছেলে, তার বাবা রাজনৈতিক পলিটিশিয়ান এর সাথে যুক্ত আছে। রকির এরকম খারাপ ব্যবহার দেখে এবার লিখন মনে মনে বলে ওঠে, তুই তো এবার গেলি রে রকি, তোকে কেউ বাঁচাতে পারবে না ভিক্টরের হাত থেকে। অন্যদিকে মিন্টু খবর নিচ্ছে চারদিক দিয়ে যে মেয়েটিকে কে হত্যা করেছে বা মেয়েটি কেন ফাঁসি লাগিয়েছে। এদিকে প্রেস রিপোর্টারের সাংবাদিকের প্রধান কর্মকর্তা রমজান সাহেব ফোন করেছে তানহাকে। ফোন রিসিভ করতেই তানহা বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমাকে যে জন্য কল দেওয়া সেটা হচ্ছে ভার্সিটিতে তুমি যে রিপোর্টটা তৈরি করেছিলে সেটাতে বিপুল পরিমাণে আমরা ভিউজ পেয়েছি। এটা তো গুড নিউজ স্যার, এটা তো অনেক ভালো খবর যে আমাদের চ্যানেল এবার ভালো একটা পজিশনে গিয়েছে এবং বিপুল পরিমাণে ভিউজ। এটা তো আমাদের লাভজনক। তুমি চালিয়ে যাও, যেভাবে কাজ করছো সেভাবে চালিয়ে যাও। আর তোমাকে প্রমোশন দেওয়া হয়েছে। তোমার প্রতিভা এবং সততা এবং কাজ দেখে তোমাকে অবশ্যই সিনিয়র অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি প্রমোশন পেয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর করে কাজগুলোকে প্রেজেন্টেশন করতে পারি দর্শকের সামনে। অবশ্যই। তারপর ফোন কেটে দেয় তানহা ও রমজান সাহেব। তানহার প্রমোশন হয়েছে খবর পেয়ে তার মা মাহমুদা বেগমকে সুখবর দেয়। সাথে তার বাবা প্যারালাল কমান্ডো বাহিনীর প্রধান কর্মকর্তা শামসুল সাহেবকে। মেয়ের মুখে এমন সুখবর শুনে তারাও ভীষণ খুশি হয়েছে। তাদের সাথে কথা বলে তানহা এবার মাফি ও জান্নাতকে ফোন করে দেখা করতে বলে রেস্টুরেন্টে তাদের আজকে ট্রিট দেবে বলে। দেখতে দেখতে দুপুর হয়ে বিকেল হয়ে যায়। বিকেলে তানহা জান্নাত বেরিয়েছে একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এদিকে মিন্টু অনেক খোঁজ খবর এবং খবরাখবর খোঁজাখুঁজির পরে জানতে পেরেছে যে এসবের পেছনে রকির হাত আছে। মেয়েটা ফাঁসি লাগিয়েছে একমাত্র রকির কারণে, কারণ রকি তাকে ব্ল্যাকমেল করেছিল কোনো এক ভিডিওর কারণে। খবরটা পেয়ে দ্রুত এসে ফোন বের করে সেদিনের সেই নম্বরে ডায়াল করে। ফোন রিসিভ করতে সেদিনের সেই অচেনা অজ্ঞাত ব্যক্তিটি বলে ওঠে, দ্রুত বল কি বলবি, কারণ আমি একটা ইম্পর্টেন্ট কাজে আছি। ভাই, আমি যে তোমাকে ওই দিনের ওই বিষয়ে বলেছিলাম সে বিষয়ে খবর পেয়েছি। কী রকম খবর পেয়েছিস বিস্তারিত বল। ভাই, খবরটা হচ্ছে ছেলেটির নাম রকি আর তার গার্লফ্রেন্ড হচ্ছে বিপাশা। যে মেয়েটা আত্মহত্যা করেছে তার নাম বিপাশা।
ছেলেটি ও মেয়েটির দুজন দুজনকে ভালোবাসে। ছেলেটি ভালো না, মেয়েটি অনেক সুন্দর এবং অনেক নরম ও ভদ্র। মেয়েটি প্রভাবশালী পরিবারের, ছেলেটিও প্রভাবশালী পরিবারের। ছেলেটি ও মেয়েটি দুজন দুজনকে ভালোবাসে। যা বলার আছে দ্রুত বল, কারণ আমার হাতে সময় নেই। জি ভাই, ছেলেটির মেয়েটির সম্পর্ক প্রায় অনেক বছরের। মেয়েটি আত্মহত্যা করেছে কারণ ছেলেটি ও মেয়েটির ঘনিষ্ঠতার কিছু মুহূর্তের ভিডিও ছেলেটার কাছে আছে, আর ছেলেটি সেটা নিয়ে ব্ল্যাকমেল করছিল মেয়েটিকে, যাতে সে আবারও তার সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক করে। ওকে, ঠিক আছে। আমার ভার্সিটিতে ভর্তি হওয়ার সব কিছু ঠিকঠাক কর। ওকে ভাই, ঠিক আছে। আর হ্যাঁ, ওই ছেলেটির বিষয়ে আরও খোঁজ খবর নে। কালকে দেখা হচ্ছে ভার্সিটিতে। ওকে, অপেক্ষায় রইলাম। তারপর এদিকে তানহা বেরিয়েছে ট্রিট দেবে বলে মাফি আর জান্নাতকে। তিনজনে একটা কফি হাউসে বসে কফি খাচ্ছে আর গল্প গুজব করছে। তখনই তানহা বলে ওঠে, জানিস মাফি, জান্নাত আমার স্বপ্ন আছে। আমিও একদিন ভিক্টরকে ধরে ছাড়বো, যত রকম আমার কষ্ট করতে হয় হোক না কেন। দেখ, তাকে ধরতে গিয়ে আবার তুই নিজেই বিপদে পড়িস না, কারণ সে খুব হিংস্র আর হায়না এবং ভয়ঙ্কর। তুই তো আমাদের কথা শুনবি না? যেহেতু তুই তাকে ধরতে চাচ্ছিস, বলতে তার সাথে দেখা করতে চাচ্ছিস, সেক্ষেত্রে নিজের সুরক্ষার কথা ভেবেই তার সাথে দেখা করবে। আরে আমার তেমন কিছুই হবে না। আর ওই ভিক্টর নির্দোষ মানুষদের কিছুই করে না, ও শুধু অপরাধীদের শাস্তি দেয়। তাই তো সরকারও তাকে ধরার সাহস করে না। তারপর তিন বান্ধবী অনেক খোশ গল্প ও আড্ডা দিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত পেরিয়ে প্রায় মধ্যরাত। লিখন আবারও ফোন দেয় রকিকে। রকি ফোন রিসিভ করতেই বলে ওঠে, তোকে বলেছি না তুই আমাকে আর ফোন করবি না ওই বিষয়ে। সে মরে গেছে, তাতে আমার কি? দেখ, আমি তোকে বারবার সাবধান করছি। ভিক্টর কিন্তু অনেক ভয়ানক একজন মানুষ। সে মানুষ খুন করতে দুবার ভাবে না। আমি এটাও জানি সে ফোনে প্রভাবশালী এবং ক্ষমতাশালী। সে যদি জানে তুই এসবের পিছনে আছিস, তোকে মেরে ফেলবে। আমাকে মারবে, তাতে তোর কি রে? আর যদি এই বিষয়ে তুই একটাও কথা বলিস, তো এরপরের ডেড বডিটা তোর পড়বে নেক্সট টাইম। কথাগুলো বলে ফোন কেটে দেয় রকি। এটা দেখে লিখন বলে ওঠে মনে মনে, আরে পাগলা, পাগলও নিজের ভালোটা বুঝে, কিন্তু তুই বুঝলি না। সেই অচেনা ব্যক্তিটা ভিক্টর ঘরে বসে ল্যাপটপ ওপেন করে কি যেন ঘাটাঘাটি করছে আউটসাইডের সাইবার ওয়ার্ল্ডে, এবং তাদের সাথে যেন কি চ্যাট করছে। তখনই তার ফোনে ফোন আসে। ফোন রিসিভ করতেই দেখে মিন্টু ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই বলে ওঠে, ভাই, কলেজের সব কিছু রেডি করা আছে, আপনি শুধু কলেজে আসবেন আর আপনার খেলা দেখাবেন। ভার্সিটিতে আমার ফুল সিকিউরিটির ব্যবস্থা কর। কালকে আমি যাচ্ছি এক অন্যরকম ছদ্মবেশে। এই বলে ফোন কেটে দেয় সেই ভিক্টর নামের অজানা আগন্তুকটি। ও হ্যাঁ, চলুন তাহলে এই ভিক্টর নামের অজ্ঞাত অচেনা ব্যক্তিটার পরিচয়টা আপনাদের সামনে খোলাসা করে দেই। এই ভিক্টর হচ্ছে খুবই ভয়ানক একটি ব্যক্তি। ভিক্টরের নাম হচ্ছে সেলিম রেজা। অনেক প্রভাবশালী ঘরের একটি ছেলে। নিজের কোটি কোটি টাকার বিজনেস আছে। পরিবারে মা আছে, বোন আছে এবং বাবা আছে। তবে সেলিম রেজা বলে শুধুমাত্র তাকে ভদ্র সমাজের ভদ্র লোকেরাই তাকে চিনে, স্যুটবুট পরিহিত লোকেরা। আর ভিএস ভিক্টর বলে চিনে তাকে অন্ধকার জগতের, কালো দুনিয়ার, কালো রাত্রের, রাতের রাজা ভিক্টরকে কালোবাজারের সব ব্যবসায়ীরা। তারা জানে এই ভিক্টর কে, কি তার পরিচয়। ভিক্টরকে আজ পর্যন্ত যেই দেখেছে, হয় সে অন্ধ হয়েছে, অথবা পৃথিবী থেকে চলে গেছে, আর না হয় কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে। সেলিম রেজা যে এত বড় একজন কুখ্যাত সন্ত্রাসী, এটা তার ফ্যামিলি জানে। অথচ তার পুরো ফ্যামিলি তাকে সাপোর্ট করে, কারণ সে সৎ ও নীতিবান ব্যক্তি। আপাতত ভিক্টরের পরিবার ও ভিক্টর সম্বন্ধে এটুকুই থাক। বিস্তারিত জানতে গল্পের সাথে থাকুন। চলুন গল্পে ফিরে আসি। পরদিন সকালে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েন সেলিম রেজা। চলে আসে বাংলোর ভেতরে। তারপর একটা রুমে প্রবেশ করে। তারপরে নিজের মতো করে রেডি হয়ে বেরিয়ে পড়েন। সকাল 9টা বাজে। ভার্সিটির মাঠে হাজার হাজার ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। কেউ কেউ ক্লাসের দিকে রওনা দিচ্ছে, আবার কেউ আড্ডা দিচ্ছে ভার্সিটির মাঠে।
হঠাৎ করে সকলের চোখ যায় গেটের দিকে। গেটের ভেতর দিয়ে প্রবেশ করে আসছে কোনো একটি ছেলে, মাথায় চপচপ করে খাঁটি সরিষার তেল দেয়া। শার্টটা বেশ ময়লা, সাদা রঙের টি শার্টটা শরীরের সাথে লেপ্টে আছে ঘেমে, শরীরটা একাকার। চুলগুলো উস্কো খুস্কো, পরনে থাকা ঢিলেঢালা প্যান্ট ও শার্ট। পায়ে হেঁটে প্রবেশ করছে কলেজের মাঠে। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটির দিকে, যেন ছেলেটি দেখতে একদম জোকার। ছেলেটির মাথা নিচু করে কলেজের মাঠ পেরিয়ে সোজা চলে যায় প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপালের সাথে কথাবার্তা বলে আবার চলে আসে ভার্সিটির সেই মাঠে। সবাই যেন তাকেই দেখছে, এ যে এক সার্কাস চলছে। ছেলেটি কারো দিকে না তাকিয়ে কোনো কথা না বলে চলে যায় ক্যাম্পাসের এক কোণে। তখনই সেখানে আবির্ভূত হয় রকি, লিখন, সাথে ওদের দলবলের ছেলেপেলেগুলো। ক্যাম্পাসের সেই জায়গাগুলোতে বসে পড়ে, নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এদিকে মিন্টু ভার্সিটিতে এসেছে আর দেখে তাদের বস সেলিম রেজা ওরফে ভিএস ভিক্টর কলেজের মাঠে উপস্থিত হয়েছে। ভার্সিটির ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে, তাই যে যার মতো ভার্সিটির ক্লাসরুমে যাচ্ছে। মিন্টু ধীর গতিতে এগিয়ে আসে ভিক্টরের দিকে। তখনই গাড়ি নিয়ে ভার্সিটির মাঠে উপস্থিত হয় মাফি। মাফি গাড়ি পার্কিং করে যখনই তার নিজের ক্লাসরুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াবে, তখনই তার চোখ যায় ক্যাম্পাসের মধ্যে বসে থাকা সেই হাবাগোবা ছেলেটির দিকে। মাফি হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটির দিকে। ছেলেটিরও চোখ পড়ে যায় মাফির দিকে। মাফি কোনো কিছু না ভেবে গুটি গুটি পায়ে এগিয়ে আসে ভিক্টর নামের সেই ছেলেটির কাছে, এসে উপস্থিত হয়। এদিক থেকে মিন্টু যা ছিল ভিক্টরের কাছে, যখনই দেখলো মাফি ভিক্টরের কাছে যাচ্ছে, তখনই 2 পা পিছিয়ে যায়। মাফি গিয়ে বলে ওঠে, ভাইয়া তুই এখানে এইরকম হাবা গোবা ছদ্মবেশ স্টাইলে কেন এসেছিস? তোর এত কিছু আছে তারপরও তুই এরকম ড্রেস পরে এসেছিস? তুই কি আমার মান সম্মান খাবি? বোনের মুখে এই কথা শুনে ভিক্টর থতমত খেয়ে যায়। ভিক্টর কি বলবে কোনো কিছু ভেবে পায় না, তাই ভিক্টর বলে ওঠে, হাহা, দেখ এখানে আমি একটা কাজে এসেছি, তোর কোনো সমস্যা হবে না। আমি তো জানি তুই নিশ্চয়ই কাউকে খুন করার উদ্দেশ্যে এসেছে। তবে হ্যাঁ, খুব সাবধান থাকিস, কারণ আমার একটা বান্ধবীর নাম তাকমা, সে তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। যাই করবে খুব সাবধানে। কেন, তোর বান্ধবী কি আমাকে ভালোবেসে ফেলেছে নাকি? বলতে গেলে তাই, আর না বলতে গেলে তোকে সে দেখতে চায়। ওকে। মাফি চলে যায়। সেলিম ওরফে ভিক্টর বসে আছে ক্যাম্পাসে। গুটি গুটি পায়ে এগিয়ে আসে মিন্টু আর বলে ওঠে, ভাই, আপনার পাশে যে ছেলেগুলো বসে আছে তাদের মধ্যে ওই ছেলেটির নাম রকি, আর তার পাশে ছেলেটির নাম হচ্ছে লিখন। দুজনেই অপরাধী এবং উচ্ছৃঙ্খল। ভার্সিটির পুরো ডিটেলস আমাকে দিয়ে দিস, যাতে আমার সুবিধা হয়। ওকে ভাই, ঠিক আছে। মিন্টু চলে যায় তার ক্লাসরুমে। এদিকে ছদ্মবেশী ভিক্টর যখনই তার নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দিবে, তখনই সে পেছন থেকে শুনতে পায়, আচ্ছা রকি, তুই এমন কি ব্ল্যাকমেল করেছিলি যার জন্য মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হলো? লিখন নামের ছেলেটির মুখে এ কথা শুনে দাঁড়িয়ে যায় ভিক্টর। লিখনের মুখে এরকম কথা শুনে এবার একটা হাসি দিয়ে উড়িয়ে দেয় কথাটি রকি, আর বলে ওঠে, আরে পাগল, অলওয়েজ চিল্ড। আমি চিল করতেই ভালোবাসি। ওকে শুধু ব্ল্যাকমেলই করেছি, জাস্ট একটা ভিডিও নিয়ে। ওর সাথে আমার অনেক দিনের অন্তরঙ্গ করার একটা ভিডিও ছিল, আর আমার ওকে একটু কাছে পেতে ইচ্ছে করছিল, তাই ভিডিওটা দেখে ব্ল্যাকমেল করেছিলাম, কারণ সে নিজে থেকে আর আসছিল না। তুই তো চাইলে আর অন্য মেয়ের সাথে এটা করতে পারতি, কারণ তোর তো মেয়ের অভাব নাই। তুই তো অনেক মেয়ের সাথে এরকম করিস প্রতিনিয়ত। শুধু শুধু মেয়েটাকে আত্মহত্যা করতে বাধ্য হলো, অনেক ভালো ছিল রে। আরে বাদ দে, এসব ওকে কাছে পেতে একটু ইচ্ছে করছিল, তাই এসব করেছি। ও মরে গেছে, সব ঝামেলা শেষ। এখন নতুন একজনকে ধরবো, আর নতুন করে আরও রঙ্গলীলা শুরু করব। কিন্তু ভিডিওটা তুই ডিলিট করেছিস কিনা, যদি না করিস আজকে ডিলিট করে দিবি, না হলে খুব বড় বিপদে পড়তে যাবি। তুই চিনিস না ভিক্টরকে, যদি খবর পায় তাহলে তোকে আর জীবিত রাখবে না। আরে কত ভিক্টর এলো আর গেল, কেউ কোনো কিছু
বাল আমার করতে পারবে না, কারণ আমার কাছে পাওয়ার আছে, টাকা আছে, হাতে লোক আছে, বুঝছিস? ওকে ঠিক আছে। এ কথা শুনে ভিক্টরের একটা মুচকি হাসি আসে আর সেখান থেকে বেরিয়ে যায় কোনো কথা না বলে। এদিকে মাফি ক্লাসরুমে প্রবেশ করছে। মাফির আসতে দেরি হয়েছে দেখে এবার তানহা বলে ওঠে, কিরে ঢঙ্গি, তোর আসতে এত দেরি হলো কেন? কি এমন করেছিলিস বয়ফ্রেন্ডের সাথে? দেখা করতে গিয়েছিলিস নাকি আবার তলে তলে টেম্পো চালাচ্ছিস মামা? তানহা তুইও না। তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? আমরা সবাই জানি যে তুই দেখা করতে গিয়েছিলিস, না হলে কেউ এমনি এমনি দেরি করে বাল? শুধু শুধু আমাদের মিথ্যা কথা বলতেছিস ট্রিট না দেওয়ার ভয়। ওকে, তুই খেতে চাস তো যা, তোকে আজকে খাওয়াবো। তবু বোন মাপ চাই, এসব আর বলিস না। ওহো তানহা, মাফিয়াকে দিলি তোর আগে? ও কত ভালো, আমাদের আজকে খাওয়াবে। ও আমার সুইট বেবি, রাগ করেছিস? আচ্ছা যা, তোকে আর বলবো না। তবে আজকে কিন্তু আমাদের খাওয়াতে হবে, কিন্তু 5 স্টার হোটেলে। হ্যাঁ হ্যাঁ, আজকে খাওয়াবে ভার্সিটি ছুটির পরে। এখন চুপ থাক, স্যার এসেছে। তারপরে অধ্যাপক এসে তাদের ক্লাস করাতে থাকে। তখনই ক্লাসের বাইরে থেকে বলে ওঠে, মে আই কাম ইন স্যার? ক্লাসের বাইরে হঠাৎ এমন কারো গলার আওয়াজ শুনতে পেয়ে শিক্ষক সহ সবাই বাইরে তাকায়। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে সবাই উঠে দাঁড়ায়। হা করে ছেলেটির দিকে তাকিয়ে আছে। ছেলেটি তাদের সবার এরকম তাকানো দেখে মাথা নিচু করে ফেলে। এবার অধ্যাপক সাহেব বলে ওঠেন, হু আর ইউ? কোথা থেকে আসছো? আর এখন কত বাজে? ক্লাসের সময় মেনটেন করতে চাও না তো ক্লাসে আসো কেন? সরি স্যার। হোয়াট সরি? তোমার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে কোনো জঙ্গিবাজ এলাকার ছেলে। জঙ্গল থেকে উঠে এলে নাকি? স্যার এখানে তো আমি মডেলিং করতে বা ফ্যাশন করতে আসিনি, আমি এসেছি পড়তে। আমার মুখে মুখে তর্ক করো বেয়াদব। এখনই আমার ক্লাস থেকে বের হয়ে যাও। গেট আউট ফ্রম হেয়ার, ভার্সিটি টু ক্যাম্পাস। ভিক্টর আর কোনো কথা না বলে ক্লাস থেকে বেরিয়ে যায় ক্যাম্পাসের উদ্দেশ্যে। ক্যাম্পাসের গাছের আড়ালে গিয়ে ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে ওপেন করে। তারপর গুগল হেড অফ সাইটের 3 নম্বর ব্রাউজের 4 নম্বর কওমি ভাজক ডিভাইস ওপেন করে 4 ডিজিট কোড ইউজ করে ল্যাপটপটি ওপেন করে। এদিকে তানহা ছেলেটির এরকম অবস্থা দেখে বলে ওঠে, কোথা থেকে যে আসে এসব এই ভার্সিটিতে পড়তে? শুধু শুধু অপমান হচ্ছে। যেখানে তাদের যোগ্যতা নাই সেখানে আসে পড়তে কেউ। খামোখা স্যারের হাতে এতগুলো গালাগালি খেলো। তানহার মুখে এরকম ইমোশনাল কথা শুনে মাফি কোনো কিছু না ভেবে আনমনে বলে ওঠে, আরে তোরা বাদ দে তো এসব, ও সারা জীবন এরকমই, ওর কথা আর বলিস না। মাফির মুখে এ কথা শুনে তানহা সহ জান্নাত অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মাফির দিকে। এদিকে মাফি কি বলেছে মাফির নিজেরই খেয়াল নেই। তানহা বলে ওঠে, মাফি, তুই এটা কি বললি? তুই ওকে চিনিস নাকি? ওর ব্যাপারে এত সব জানিস? তুই কি করে, সত্যি করে বল, তুই ওকে চিনিস কিনা? তানহার মুখে এ কথা শুনে হুঁশ ফিরে আসে মাফির। এবার মাফি আমতা আমতা করে বলে ওঠে, আরে তোরা যে কি বলিস না, আমাদের পাশেই থাকে, রাস্তার পাশেই, সেই ভাঙা কুটুরিতে আমাদের বাড়িতে থেকে দেখা যায়, তো তাই ওকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। ও আচ্ছা, এই ব্যাপার। আমি ভাবলাম কি। তুই তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলিস, আমি আবার ভেবে নিয়েছিলাম যে এটা আমাদের হবু দুলাভাই নাকি। যা বলেছিস সে জান্নাত, আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিল। যাক, তাহলে আমাদের আজকে ট্রিটটা খাচ্ছি, তাই আজকে আর ক্লাস করব না। ওকে। এদিকে ভিক্টর ল্যাপটপটা ওপেন করে। তারপর WWVSTOAR ডিভাইস 2 ফাইলটি ওপেন করে। তারপর নিজের ফোনটা বের করে 0599-এ ফোন করে ফোন পাওয়ার সাথে সাথে রাকিব ফোনটাকে রিসিভ করে আর বলে ওঠে, ভাই বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার সব রকম রেডি করা আছে, আপনি শুধু বলুন। তোকে একটা ফোন নাম্বার দিচ্ছি, এই ফোন নাম্বারটাতে ঢুকবি। ওকে ভাই, দেন, আমি এখনই ট্রাই করছি। ওর ব্রাউজে ঢুকবি, আমি ওর ফোনটাকে হ্যাক করব। ওর লোকেশন ট্র্যাক কর। ওকে ভাই, নাম্বার দেন, আমি এখনই সকল ইনফরমেশন আপনাকে দিচ্ছি।
আর হ্যাঁ, ওর ফোনে জিপিএস অ্যাড করে দিবি, যাতে আমি ওকে হ্যাক করতে পারি এবং ট্র্যাক করতে পারি। ওকে ভাই, ঠিক আছে। ভিক্টর ব্যানার্জি ওপেন করে তারপর ফোন করে মিন্টুকে। মিন্টু রিসিভ করতেই বলে ওঠে, ভাই বলুন। শোন, ওই রকি আর লিখনের ফোন নাম্বার আমার ব্রাউজিং DW ওয়েবসাইটের দ্রুত পাঠা। ওকে ভাই, আমি এক্ষুনি DW অফসাইটে ফোন নম্বর দুটি পাঠিয়ে দিচ্ছি, আপনি চেক করে নিন। ওকে দ্রুত পাঠা, আমি ব্রাউজিংয়ে প্রবেশ করেছি। ও হ্যাঁ, আপনারা কিছুই বুঝলেন না তাই তো? রাকিব হচ্ছে ভিক্টরের ডান হাত। সাইবার ওয়ার্ল্ডের সব কিছু দেখাশোনা করে রাকিব, আর মিন্টু বাইরেরটা সামলায়। আর গল্পের মাঝে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মাফিয়ার ভিক্টর ওরফে সেলিম রেজা, এরা দুই ভাই বোন। সেলিম বিশাল বড় কোটিপতি বিজনেসম্যান, সাথে সমাজসেবক ন্যায়পরায়ণ ভিক্টর। তো আপনাদের সামনে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। নাম্বার 2টা আউটসাইডের DWMPSI নামক একটা ফাইল তৈরি করে পাঠিয়ে দেয় রাকিবের কাছে। রাকিব দ্রুত নাম্বার দুটো পেয়ে ট্যাগ করতে শুরু করে। বর্তমানে ফোনটা ভার্সিটির ক্যাম্পাসের উত্তর সাইডের পুকুরের পাশে লোকেশন দেখাচ্ছে। দ্রুত রাকিব ফোন করে বলে ওঠে ভিক্টরকে, ভাই, বর্তমান তাদের ফোনের লোকেশন দেখাচ্ছে ক্যাম্পাসের উপর পাশের পুকুরের সাইডে। হা হা হা, তুই ওর ফোনটা ট্যাগ কর, যাতে সে বুঝতে না পারে আমি ওর ফোন হ্যাক করছি। ওকে ভাই। ওর ফোনটা নিজের আইডিতে নিয়ে আসার সাথে সাথে তুই সিগন্যাল পেয়ে যাবি। আমার এখানে সব কিছু রেডি করে আছে ভাই। আর ফোন থেকে সাথে সাথে বেরিয়ে যাবি। ওকে ভাই। তারপর ভিক্টর 4 ডিজিটাল একটা কোড ইউজ করে ল্যাপটপের 3 ডট মেনুতে ক্লিক করে 4 নম্বর ওয়েবসাইটের 5 নম্বর হাইওয়েল ডিশ ওয়েব নামক ফাইলটা ওপেন করে। আর সেখানে লিখন ও রকির ফোন নম্বর দুটো সেন্ড করে দেয়। সাথে সাথে তাদের ফোনের ব্রাউজিং গ্যালারিতে প্রবেশ করে ভিক্টর। ভিক্টর প্রবেশ করার সাথে সাথে পুরো মোবাইলের গ্যালারিতে বিচরণ করতে থাকে। মোবাইলে NPR ভাইরাস, ওপা ভাইরাস, আরও 4 ধরনের ভাইরাস ছড়িয়ে দেয় তার ফোনে, যাতে সে এই ফোনের মাধ্যমে আর কোনো রকম অশ্লীল ভিডিও রেকর্ড করতে না পারে। ধীরে ধীরে ফোনের গ্যালারি থেকে TTPE and WWIOU ডিভাইসের মাধ্যমে গ্যালারির মধ্যে থাকা সকল রকমের ডাটা নিজের হাতে নিয়ে আসে। সাথে সাথে ফোনটা অকেজো হয়ে যায়। সকল রকম ভিডিও এবং কন্ট্যাক্ট নম্বর এবং ফোনের সকল রকম আয়ত্ত নিজের আয়ত্তে নিয়ে আসে। সাথে সাথে ওদিকে সিগন্যাল পেয়ে যায় রাকিব। রাকিব দ্রুত ব্রাউজার থেকে বেরিয়ে যায় আর ফোন করে ভিক্টরকে বলে ওঠে, ভাই, আমি বেরিয়ে গেছি। আপনি সব রকম ডাটা সংরক্ষণ করছেন তো? আমি যে কাজে হাত দিই সেই কাজটা সম্পূর্ণ না করা অবধি ছাড়ি না। ওকে ভাই, ঠিক আছে। তারপর রাকিব ফোন কেটে দেয়। ভিক্টর ল্যাপটপ বন্ধ করে নিজের গোপন ব্যাগের ল্যাপটপটা ঢুকিয়ে নেয়। ভিক্টর আর ক্লাসে যায়নি, সেখানে ক্যাম্পাসে বসেছিল। ফোন বের করে মিন্টুকে বলে ওঠে, মিন্টু, কাজ শেষ। তুই তাদের দিকে নজর রাখবি এবং আমাকে ইনফরমেশন দিবি। ওকে ভাই, ঠিক আছে। ভিক্টর আর ক্লাস করবে না বলে আর কোনো রকম কথা না বাড়িয়ে বেরিয়ে যায় নিজের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে রকি লিখনকে বলছে, জানিস আজকে রাতে আবার একজনকে ব্ল্যাকমেল করব। দেখি সে কি বলে। ভিডিও করে রেখেছি রে। দেখ, এমনি তুই অনেক বড় অপরাধ করছিস, বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত আছিস, সাথে আমিও। আবার তুই এসব করছিস, মানে তুই নিজের কবর নিজেই খুঁড়েছিস। এসব বলে তারাও ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় ধীরে ধীরে। ক্যাম্পাস ছুটির দিকে ছাত্রছাত্রীরা যে যার মতো ক্লাস করছে, না করলে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখতে দেখতে ভার্সিটির সময় শেষ হয়ে যায়। এদিকে তানহা, মাফি, এমনকি জান্নাত একটা রেস্টুরেন্টে গিয়েছে মাফির কাছ থেকে ট্রিট খাবে বলে। প্রায় 5 ধরনের খাবার অর্ডার করেছে। কাচ্চি বিরিয়ানি, সাদা পোলাও, জর্দা পোলাও, চিংড়ি মাছের ভুনা, ছাগলের কলিজা ভুনা, মাছের কলিজা, আরও নানান ধরনের খাবারের খানা। খাবারের এক পর্যায়ে তানহা বলে ওঠে, স্যার বলছি মাফি আজকে
ট্রিটটা অসাধারণ দুর্দান্ত, জানিস কি? আমারও ইচ্ছা আছে ওই ভিক্টরকে যেদিন আমি নিজের সামনে দেখব এবং তার সাথে কথা বলবো, সেদিন তোদেরকে পেট পুড়ে খাওয়াবো। তুই যে আমাদের খাওয়াবি এটা আমরা দেখতে পাচ্ছি। তুই যে কত দিনে ধরিস আর কত দিনে যে খাওয়াস, ততদিনে আমরাই না হয় হাওয়া হয়ে যাই। আরে পাগলি, ওই ব্যাটাকে আমি ধরেই ছাড়বো। চারদিকে আমি আমার খোঁচর লাগিয়েছি। জানিস আমার কত দিনের ইচ্ছা? তাকে আমি দেখব কি করে, তার সাথে কথা বলবো কি করে? জানিস তার সবচেয়ে আমার কোনটা ভালো লাগে? তার কথা বলার স্টাইল, তার হাঁটা চলার স্টাইল, তার খুন করার স্টাইল। হো, আই এম ইমপ্রেসড। হয়েছে রে হয়েছে, তানহা তুই থাম। যদি জানতে পারে তুই তাকে নিয়ে সমালোচনা করছিস তাহলে তোকে আগে বিয়ে করবে, তারপরে তোর সাথে ওই ভিক্টর কি করবে তুই নিজেও ভাবতে পারবি না। পরেটা পরে দেখা যাবে, এখন যেটা হবে শুধু সেটা নিয়ে ভাব। আর হ্যাঁ, তোদেরকে আমি বলতে ভুলে গেছি, কালকে আমি দেখা করতে যাচ্ছি ওই অফিসার নীরবের সাথে। ভার্সিটিতে যে মেয়েটা ফাঁসি লাগিয়েছিল, ওর রিপোর্টটা কি বেরিয়েছে সেটা জানার জন্য। তোরা কি যাবি? না রে, আমার যাওয়া হবে না, কারণ ভাইয়া সব জানতে পারলে ভীষণ বকা দেবে আমাকে। একদিন তোর ভাইকে আমার সাথে দেখা করাস। আর জান্নাত, তুই যাবি নাকি আমার সাথে দেখা করতে? না রে, আমিও যেতে পারবো না, কারণ তুই যাবি তোর সাংবাদিকতার রিপোর্টের জন্য। তুই যাবি তদন্ত করতে, আর আমি কি জন্য যাব? ওকে, ঠিক আছে, এখন তাহলে চল, কারণ কালকে আমায় আবার দেখা করতে হবে পুলিশ অফিসার নীরবের সাথে। ওই কেসটার ব্যাপারে কেন সে ফাঁসি লাগিয়েছে এটা নিয়ে অনেক তদন্ত করতে হবে এবং মানুষকে জানাতে হবে এর আসল সত্যি কাহিনীটা কি। ওকে, ঠিক আছে, চল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারপর তারা তাদের নিজেদের নিজ বাড়িতে পৌঁছে যায়। এদিকে ভিক্টর তার বাংলোতে এসে তার সাইবার ওয়ার্ল্ডের সিক্রেট রুমে প্রবেশ করে। সেখানে রাকিব বসে আছে আগে থেকেই। রাকিব ভিক্টরকে দেখে বলে ওঠে, ভাই, আপনার কথা মতো ভিডিওগুলো আমি আলাদা আলাদা করে রাখিছি। ওকে দাও, আমি ভিডিওগুলো দেখে একবার চেক করি। তারপর ভিক্টর ওরফে সেলিম রকির ফোন থেকে নিয়ে আসা হ্যাকিং করার সব ভিডিও একের পর এক দেখতে থাকে। এক পর্যায়ে সেলিমের একটি ভিডিওতে তার চোখ আটকে যায়। এক দৃষ্টিতে ভিডিওটার দিকে তাকিয়ে আছে। তার সামনে একদম পরিষ্কার হয়ে যায় মেয়েটি আত্মহত্যা কেন করেছিল। ভার্সিটির সে 5তলা ভবনের রশি দিয়ে। ভিডিওটাতে স্পষ্ট দেখাচ্ছে সেদিনের সেই মেয়েটি রকি অশ্লীল কিছু ভিডিও আর এই ভিডিওগুলোর মাধ্যমেই ব্ল্যাকমেল করছিল রকি মেয়েটিকে। মেয়েটি কোনো কিছু উপায় না পেয়ে আত্মহত্যাটাই বেছে নেয়। পৃথিবীর এই মায়াটাকে ছেড়ে চলে যায় দূর আকাশের সেই তলদেশ পাতালে। ভিক্টরের এসব দেখে মাথায় আগুন চড়ে যায়। চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। তবুও নিজের রাগটাকে কন্ট্রোল করে একের পর এক ভিডিও দেখতে থাকে। প্রায় 10 থেকে 15টা মেয়ের ভিডিও তার সাথে করে রাখা হয়েছে, যেগুলো দিয়ে ব্ল্যাকমেল করে খুব সহজে মেয়েগুলোকে আজকেও সে একই কাজ করতে যাচ্ছে। এসব দেখে মাথা তার ছিঁড়ে যায়। এটা দেখে ভিক্টর বলে ওঠে, শালা কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চাটাকে পাতাল থেকে হলেও বের করেন। ভিক্টরের এরকম ভয়াবহ রূপ দেখে উপস্থিত থাকা রাকিব সহ সবাই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। রাকিব কি বলবে কি করবে ভেবে পায় না, তাই দ্রুত মেসেজ পাঠিয়ে দেয় জিমেইলের মাধ্যমে একটা আউট ব্রাউজ ইউজ করে মিন্টুর কাছে। মিন্টু SMS পাওয়ার সাথে সাথে রওনা দেয় তাদের গোপন আস্তানার উদ্দেশ্যে। রাকিব বলে ওঠে, ভাই, আপনি শান্ত হন, আপনি রেগে যাবেন না। ভাই, আপনার ব্যাপারটা দেখেছি, ও আপনার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না। ওকে পাতাল থেকে হলেও আমরা বের করে আপনার সামনে না হাজির করব। যত দ্রুত সম্ভব হয় তাকে নিয়ে আয়। ওকে ভাই, ঠিক আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। এদিকে রাকিবের ফোনটা অকেজো হয়ে গেছে, সকল ভিডিও রিমুভ হয়ে গেছে। এটা নিয়ে রকি বেশ টেনশনে আছে। রকি লিখনকে জানালে লিখন বলে এটা একমাত্র ভিক্টরের কাজ। ভিক্টরের নামটা শুনে এবার রকি যেন বেশ ঘাবড়ে যায়। তবুও সে তার অনুসন্ধানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
অন্যদিকে ভিক্টরের লোকেরা বেরিয়ে গেছে যাতে রকিকে ধরতে পারে। এদিকে রকির ফোনে ভিডিওগুলো নেই বলে সে কি করবে কোনো কিছু বুঝে উঠতে পারে না। আবার অন্যদিকে তানহা কালকে পুলিশ অফিসার নীরবকে কি প্রশ্ন করবে সে নিয়ে স্ক্রিপ্টে বারবার কাগজ কলমে লিখতে শুরু করেছে। ওইদিকে আবার অফিসের সাইবার অর্থাৎ অফিসের সিকিউরিটি সাইবার ঘুরে ঘুরে চেক করছিল এতক্ষণ ভিক্টর। তখনই ভিক্টরের ফোনের মেইল বক্সে একটি মেসেজ আসে। মেসেজটি করেছে তার অফিসের পিএ সীতা। দ্রুত মেসেজটা সেন্ড করেন ভিক্টর। তারই কিছুক্ষণ পরে সীতা ফোন করে ভিক্টরকে। ফোন রিসিভ করতেই সীতা বলে ওঠে, স্যার, এদিকে অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। আপনি 2 দিন ধরে কোম্পানিতে আসেননি, এর মধ্যে কোম্পানিতে ভেজাল দ্রব্য পাওয়া গেছে। আনমনে কাজ করছিল ভিক্টর। সীতার কথা শুনে চমকে উঠে ভিক্টর দ্রুত তার সাইবারে প্রবেশ করে আর বলে ওঠে, ভেজাল দ্রব্য পাওয়া গেছে মানেটা কি? স্যার, আমাদের কোম্পানির ম্যানেজার সে এসব করেছে। উনি কোম্পানির টাকা এবং সাইবার এবং খারাপ পণ্য দ্রব্য কোম্পানিতে ইউজ করেছে, যেটা আজকে আমি খবর পেয়েছি, এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করে তিনি বিদেশে তার ছেলেকে পাঠাচ্ছে এই কোম্পানিটা দখল করার জন্য। তুমি এখন আমাকে খবর দিচ্ছ? তোমাকে আমি আমার পিএ হিসেবে কি জন্য রেখেছি? সরি স্যার, আমি মনে করেছিলাম যে আপনি সাইবারের সব কিছু চেক করেছেন, এবং আমি পরে দেখলাম যে আপনি এ বিষয়ে কোনো কিছুই জানেন না। তাই এখন আপনাকে দ্রুত খবরটা জানালাম। আমার মনে হয় কোম্পানিটা তার ছেলের দখল নিতে আসবে, কারণ কোম্পানির কাগজে উনি গন্ডগোল করেছেন। আমি খবর পেয়েছি এবং 2 দিন ধরে তিনি অফিসে আসছেন না। সীতার কথা শুনে পুরো রাগে কটমট করতে থাকে সেলিম ওরফে ভিক্টর। সে ভাবতে থাকে তার বাবা কোম্পানিতে থাকা সত্ত্বেও কি করে এসব সে করতে পারলো বেইমানি তাদের সাথে। ভিক্টর কি করবে তার মাথায় আসতেছে না। ভিক্টর পরিশেষে বলে ওঠে ভিক্টর সীতার উদ্দেশ্যে, তুমি খবর নাও, শালা কুত্তার বাচ্চা কোথায় আছে, আর আমি এদিকে সামলাচ্ছি। ওকে স্যার, ঠিক আছে। এই বলে দ্রুত ফোন কেটে দেয় ভিক্টর এবং দ্রুত নিজের সার্ভারে প্রবেশ করে। VJKTWO 1.5 নিজের অফিসের ব্যাকগ্রাউন্ড ফাইলটা ওপেন করে, যেখানে অফিসের সকল রকম ডকুমেন্ট ছিল। ফাইলটা ওপেন করে নিজের কম্পিউটার অপারেটিং সিস্টেম ব্যবহার করে কম্পিউটারের পিনকোড ইউজ করে 2504123। পিনকোডটি অফিসে ব্যবহার করে দেখা ডকুমেন্টস এবং তাদের অফিস কোম্পানির মেডিসিন, অন্য দ্রব্য এবং মালপত্র যত সব আছে সবগুলোতে গন্ডগোল। এটা দেখে দ্রুত ফোন করে মিন্টু আর রাকিবকে। তারপর গ্রুপ কলে অ্যাড হওয়ার সাথে সাথে ভিক্টর বলে ওঠে, রাকিব, আমার কোম্পানির সাইবারের সকল রকম ডকুমেন্ট ফিরিয়ে আনতে হবে তোকে। জি ভাই, আমি সকল রকম তথ্য পেয়েছি যে আপনার কোম্পানির সকল রকম ডকুমেন্টস এবং ইনফরমেশন ওই শালা নেমুক হারামের বাচ্চাটা নিজের নামে নিজের আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করেছি। আমি সকল রকম ঢুকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। সাইবার ওয়ার্ল্ডে 3 নম্বর ফাইনাল 4 কোড ডিজিট ইউজ করে আমাদের ব্যাংকে যত কোটি টাকা আছে তার 16 কোটি টাকা 4 নম্বর কোডের পিন কোডটা আপনি আমাকে মেসেজ করে পাঠান। তোমার যা যা করার তাই করো, আর মিন্টু তুমি ওকে খুঁজে বের করো। জি ভাই, আমি সর্বদা প্রস্তুত। আমাদের কাছে প্রায় 1,500 ছেলে আছে এই শহরে। আমি সবাইকে লাগিয়ে দিয়েছি। আমাদের বিদেশে 18,000 সাইবার ওয়ার্ল্ডের সিকিউরিটি সিস্টেম আছে, যেখানে খুব সহজে আমরা আমাদের ম্যানেজারের সকল তথ্য পেতে পারি। যা যা করা লাগে তাই করো, যাতে আমি আমার সব কিছু ফিরে পাই। এই বিষয়ে বাবা যাতে কিছু না জানে। ওকে ভাই, ঠিক আছে। এই বলে তারা ফোন কেটে দেয়। ভিক্টর একের পর এক সিকিউরিটি সিস্টেম ব্রাউজার ইউজ করে তার হারিয়ে যাওয়া সকল তথ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। 3 নম্বর কোর্টের 4 নম্বর DWX ব্রাউজারটি ইউজ করে বিদেশের সাইবার অফিসে কিছু ইনফরমেশন লিখে পাঠায়, যেগুলোতে লেখা ছিল আমার কোম্পানির সকল ডকুমেন্টস আমার অফিসের ম্যানেজার হ্যাক করে নিয়েছে। দ্রুত এগুলো ফিরিয়ে আনার চেষ্টা করো এবং লোকেশন ট্র্যাক করো, সে কথাই আছে।
এগুলো দিয়ে সে দেশে এবং দেশের বাইরে রাজত্ব করতে চায়। এই সম্পদগুলো আমার অফিসের প্রত্যেকটির সম্পদ। আমি আমার দেশবাসীর জন্য উৎসর্গ করেছিলাম এবং আমি আমার দেশের উন্নয়নের কাজ করেছিলাম। কিন্তু আমার অফিসের ম্যানেজার আমার সকল সিকিউরিটি সিস্টেম জানতো, যার কারণে সে খুব সহজে হ্যাকিং করে আমার সকল তথ্য নিয়ে চলে গেছে কোনো এক অজানা গন্তব্যে। তাই দ্রুত খুঁজে বের করার চেষ্টা করো। ভিক্টরের মেসেজটা পাওয়ার সাথে সাথে বিদেশে থাকা তার সাইবার ওয়ার্ল্ডের অফিসটা কাজ করা শুরু করে দিয়েছে, কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছে না। ভিক্টর একের পর এক ব্রাউজ ইউজ করে চলেছে। এদিকে তানহা কাল সে কলেজের ব্যাপারটা নিয়ে পুলিশ অফিসার নীরবের সাথে কথা বলবে বলে পূর্ব প্রস্তুতি নিচ্ছে এবং তার অফিসের সিনিয়র অফিসারকে ফোন করে বলে ওঠে, স্যার আমি তানহা বলছি। স্যার আমাদের কলেজে যে মেয়েটি ফাঁসি লাগিয়েছিল তার ফরেন্সিক ল্যাব রিপোর্টটি এসেছে, তো আমি চাচ্ছি পুলিশ অফিসার নীরবের সাথে কথা বলতে। আপনি কি বলেন? হ্যাঁ ঠিক আছে, তুমি সকল রকম তথ্য ইনফরমেশন ভালো করে পুলিশ অফিসার নীরবের কাছ থেকে সকল ইনফরমেশন কালেক্ট করে তুমি আমাদের অফিসে চলে আসবে। ঠিক আছে স্যার, আমি চাচ্ছি যে কাল সকালে অফিসে নীরবের সাথে আমি কথা বলবো। তার আগে আপনি ওনাকে জানিয়ে দিবেন যে আমি ওনার অফিসে যাচ্ছি। যদি উনি আমাদের সাথে কথা বলতে না চান, তাই আপনি ওনাকে আগে থেকে জানিয়ে দিবেন। ওকে ঠিক আছে তানহা, আমি তাকে জানিয়ে দেব। তুমি সকল রকম পূর্ব প্রস্তুতি নিয়ে নেবে। ওকে স্যার, ঠিক আছে, আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে যাব এবং আপনি আগে থেকেই জানিয়ে দিবেন। তাহলে স্যার এখন রাখি। গুড নাইট, শুভরাত্রি। এই কথা বলে ফোন কেটে দেয় তানহা। এদিকে এখনও ভিক্টর একের পর এক ব্রাউজার ইউজ করে তার সকল ডকুমেন্টস ফিরিয়ে আনার চেষ্টা করছে। ওদিকে বিদেশি সাইবার অফিসে হ্যাকিং হয়ে যাওয়া অফিসের ডকুমেন্টস ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু কোনো কুলকিনারা করতে পারছে না, কেননা সকল ডকুমেন্টস সাইবার ওয়ার্ল্ডের অফিস হ্যাকার DW125 অফিসের সকল ফাইল ডকুমেন্টস চুরি করে বর্তমানে নিজের কাছেই রেখেছে। তাই সেলিম অর্থাৎ ভিক্টর কোনো কিছু করতে পারছে না। অফিসের এত সব ঘটনা ঘটেছে, অথচ সেলিম ওরফে ভিক্টরের পরিবার কোনো কিছুই জানে না। এদিকে রকির ফোন থেকে ভিডিওগুলো হ্যাকিং করে নিয়ে আসার পরে কিছু ভিডিও নিজের কাছে রাখে আর কিছু ডিলিট করে দেয়। এদিকে রকি আজকে তো সেই অপকর্ম কাজের জন্য বেরিয়ে গেছে একটি নাইট ক্লাবে। অনেক পার্টি করে রকি ও লিখন। তারপর তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে মিম, রকি আর লিখন আছে। তারপর রকি সেই গাড়িটা স্টার্ট দেয়। কিছু পথ চলার পরে গাড়িটা নিজে থেকেই নষ্ট হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায় গাড়ির। তাই লিখন, রকি এবং মিম গাড়ি থেকে নেমে আসে। গাড়ির অবস্থা নাজেহাল, তাই রকি বলে ওঠে, হে লিটন, তুই গাড়িটাকে মেরামত করে নিয়ে আসিস, ততক্ষণ আমি রওনা দেই এনজয় করার জন্য। কিন্তু আমি এই জনশূন্য এলাকায় একাই থাকবো, আর তোরা চলে যাবি আমায় রেখে? ওহ লিটন, কী সব রাবিশ কথা বলছিস? তুই গাড়ি মেরামত করে চলে আসিস, আমরা আসি। ওকে ঠিক আছে, তোরা যেহেতু যেতে চাইছিস যা তো, এনজয় ভালো করে করিস, ঠিক আছে? আর একটু সাবধানে থাকবি, কারণ ভিক্টর পুরো এলাকাতে তোদের খুঁজে বেড়াচ্ছে, আমি খবর পেয়েছিলাম। তাই এনজয় ইজ লাইফ। ওকে ভাই, ঠিক আছে। তারপর রকি এবং মিম বেরিয়ে যায় পায়ে হেঁটে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে লিখন গাড়িটাকে মেরামত করতে লেগে পড়ে উঠেছে। এই জনশূন্য এলাকা নিস্তব্ধ পরিবেশে রাস্তার দুই পাশে গাছের সারি দিয়ে চলে গেছে। এই পাকা রাস্তাটি বেশ ভালোই অন্ধকার। চাঁদের আলো, আকাশের তারা, বেশ হালকা আলো আছে। পরিবেশটা মনোমুগ্ধকর। রাত 12টা কিংবা 12:30 বাজে। পায়ে হেঁটে দুজনে এগিয়ে যাচ্ছে তাদের অজানা নিজ গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে পাখির কিচিরমিচির শব্দ। রাস্তার দুই সাইডে ঝোপঝাড়ের পাতা নড়াচড়ার আওয়াজ। বেশ পরিবেশটা ভয়ঙ্কর হয়ে উঠেছে।
তবুও তারা সেদিকে লক্ষ্য না করে এগিয়ে যেতে নিয়েছে। খানিকটা দূরে দেখা যাচ্ছে গাড়ির আলোর বাতি জ্বলছে। দুজনে সেই গাড়ির আলোকে অনুসরণ করে এগিয়ে যেতে নিয়েছে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কয়েক মিনিটের মধ্যে গাড়ির কাছে এসে পৌঁছায় তারা। গাড়ির ড্রাইভার এই জনশূন্য এলাকায় তার যাত্রীদের পৌঁছে দিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিল। হঠাৎ তার স্মোকিং করার নেশা লাগে, তাই সে গাড়ির পাশে রেখে স্মোকিং করতে থাকে। আর সেখানে রকি ও মিম পৌঁছে যায়। রকি বলে ওঠে, হে ড্রাইভার, আমাদের AIFC রোডে পৌঁছে দেবে, বিনিময়ে তোমাকে ডবল টাকা দেওয়া হবে। লোকটা হঠাৎ করে এমন কারো গলার শব্দ শুনতে পেয়ে পিছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় একটি ছেলে ও একটি মেয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে মাতাল অবস্থা, মদ খেয়েছে। এবার সেই গাড়ির লোকটি তাদের সামনে এগিয়ে এসে বলে ওঠে, না ভাই, এখন কোথাও যেতে পারবো না, কারণ আমি একমাত্র যাত্রীদের তাদের নিজ গন্তব্যে পৌঁছে দিয়ে আমি আমার নিজ গন্তব্যে রওনা দিয়েছি। তাই রাত 1টার দিকে আমি আর কোনো যাত্রীকে নিয়ে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারবো না। রকি এই কথা শুনে একেবারে রেগে যায়। মনে হয় এখনই লোকটাকে জীবিত মেরে ফেলবে, এমন তার অবস্থা। তবুও নিজেকে একটু কন্ট্রোল করে রকি বলে ওঠে, দেখুন ভাই, আপনি এখান থেকে যেতে মিনিমাম 500 টাকা ভাড়া নেবেন দুজনের, ঠিক আছে? যেহেতু এই রাতে আপনি আর ভাড়া মারবেন না, কিন্তু সেক্ষেত্রে আমি আপনাকে 5,000 টাকা দেব। তবুও কি আপনি আমাদের পৌঁছে দেবেন না আমাদের নিজের গন্তব্যের উদ্দেশ্যে? 5,000 টাকা দেবেন? তাহলে তো যাওয়া যায়, তবে টাকাটা আমাকে অগ্রিম দিতে হবে এবং আমি আপনাদের নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার সাথে সাথে আপনারা গাড়ি থেকে নেমে যাবেন, কারণ অনেক সময় তাদের বাড়িতে পৌঁছে দাও মালপত্র এসব আমার ভালো লাগে না। আপনারা নিজেদের মালপত্র নিজেরাই বাড়িতে ভেতরে নিয়ে যাবেন। ভাই, তোর গাড়িতে কোনো কিছুই নিয়ে যেতে হবে না, তুই শুধু আমাদের দুইজনকেই নিয়ে যাবি, আর তোকে কিছু করতেই হবে না। এই নে তোর 5,000 টাকা। ওকে চলেন, যেতে 5,000 টাকা দিচ্ছেন আর আপনারা দুজন মাত্র, তাই পৌঁছে দিচ্ছি। আর এই রাতেই পাবনার কোথাও যাবেন, আসুন গাড়ির ভিতরে বসুন আর আপনাদের ঠিকানাটা বলুন। আমি আপনাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে দিয়ে আমিও আমার নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তারপর লোকটি রকি আর মিমকে নিয়ে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে লিখন একাই গাড়ি ঠিক করতে লেগে পড়েছে। খানিকটা কিছু পথ যেতে না যেতেই মিম নামের সেই মেয়েটিকে রকি তার নিজের কোলে এনে বসায়। ড্রাইভার সব তার সামনে থাকা গাড়ির গ্লাসে দেখতে পাচ্ছে। এবার রকি মেয়েটির সাথে অশ্লীল কাজে মেতে ওঠে। রকি এরপর সারা শরীরে হাত দিতে থাকে। ড্রাইভার এসব দেখছে। তারা অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায় দুজনে গাড়ির ভেতরে। এবার ড্রাইভার গাড়ি ব্রেক করে দেয়। রকি বলে ওঠে, কি রে বেটা, তুই গাড়ির ব্রেক করলি কেন? গাড়িটাকে চালিয়ে যা। রকির এই কথা শুনে এবার গাড়ির ড্রাইভার বেশ রেগে যায়। বেশ জোরে চিৎকার দিয়ে গাড়ির ড্রাইভার এইবার রকির উদ্দেশ্যে বলে ওঠে, দেখ ভাই, তুই আমারে 5,000 টাকা দিতে চেয়েছিস, আমি রাজি হয়েছি, তাই তোদের গাড়িতে নিয়ে তোদের নিজ গন্তব্যের দেশে পৌঁছে দিছি। কিন্তু আমার গাড়িতে এসব চলবে না, যেটা তোরা করছিস। আমি থাকতে আমার গাড়িতে কোনো রকম নোংরামো কাজ চলবে না। তোরা গাড়ি থেকে নেমে যা, কিভাবে যাবি সেটা তোদের ব্যাপার। আরে আমরা কি করছি না করছি এদিকে তুই কেন দেখছিস? তুই গাড়ি চালিয়ে যা, টাকা নিয়ে নিস, প্রয়োজনে তোকে আরো 5,000 টাকা বেশি দেব, তবুও আমাদের নিয়ে চল। আর আমরা এদিকে কি করছি না করছি এটা দেখার তোর দরকার কি? তুই ড্রাইভারের মতো থাক। তুই যদি আর একটাও কথা বলিস, তোকে এখানে জীবিত মেরে ফেলবো। রকির এরকম কথা শুনে গাড়ির ড্রাইভার বেশ রেগে যায়। তাই গাড়ি থেকে নেমে এসে গাড়ির জানালা খুলে রকিকে গাড়ি থেকে বের করে নিয়ে আসে আর বলে ওঠে, কি বললি? তুই আমাকে মেরে ফেলবি? তোর কলিজাটা বের করে রাস্তার কুকুরদের খাওয়াবো। তুই জানিস আমি কে? আর আমি ড্রাইভার হতে পারি, কিন্তু তোদের মতো জানারদের শিক্ষা দেওয়ার জন্য আমি একাই 100। কোনো কথা না বলে এখান থেকে চুপচাপ কেটে পড়। ড্রাইভারটা যখনই চলে যেতে নিবে তখনই রকি তার পায়ের কাছে গাছের শুকনো ডাল পড়ে থাকতে দেখে সেটা তুলে নিয়ে পিঠের মধ্যে ঢুকিয়ে দেয় সেই গাড়ি চালকটির। আসলে তাকে জানোয়ার বলাতে রকি রেগে যায়, তাই সে গাড়ির ড্রাইভারকে গাছের
ডাল দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে এফোর ওফোর করে দেয়। তারপর রাগের মাথায় ড্রাইভারকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে রকি একের পর সেই গাছের শুকনো ডাল দিয়ে আঘাত করতে থাকে, নৃশংসভাবে হত্যা করে সেই গাড়ির ড্রাইভারটিকে। তারপর আবার মিমকে নিয়ে গাড়ির ভেতরে যায়। তারপর জোর করে মেয়েটির সাথে অশ্লীল কাজে লিপ্ত হয়। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে তারা বেরিয়ে পড়ে। এদিকে লিখনও গাড়ি ঠিক করে তার নিজ বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যায়। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। পরের দিন সকালে তানহা রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে গিয়ে তানহা বলে ওঠে, হ্যালো স্যার, আমি রিপোর্টার তানহা। আমি সেই দিন কলেজে ঘটে যাওয়া মেয়েটির মার্ডার কেসের তদন্তের পরে মেয়েটির ফরেন্সিক ল্যাবরেটরি থেকে যে রিপোর্টটা এসেছে সেই বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই। রিপোর্টার তানহার মুখের কথা শুনে এবার এসআই নীরব বলে ওঠে, জি মিস্টার তানা, আমাকে আগে থেকে রমজান সাহেব জানিয়ে রেখেছিল। আমি সকল রকম ফাইল এবং এভিডেন্স রেখেছি আপনার জন্য। আপনার কি কি প্রশ্ন করার আছে আমাকে করতে পারেন, আমি তাই আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম। জি, আপনারা সেদিন ভার্সিটি থেকে মেয়েটির লাশটা উদ্ধার করার পর তার রিপোর্ট কি বেরিয়েছে আমি সেই সম্বন্ধে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি এবং আমাদের শ্রোতাবৃন্দদের জানাতে চাচ্ছি। হ্যাঁ, আমরা ফরেনসিক ল্যাবরেটরি থেকে লাশটার সকল তথ্য পেয়েছি। মেয়েটিকে অনেকবার খারাপ কাজের জন্য ইউজ করা হয়েছে এবং মেয়েটি নিজে থেকে ফাঁসি লাগিয়েছে। তবে আমরা এটা এখনও খুঁজে বের করতে পারিনি যে কী কারণে বিডি নিজেই গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এই কি ছিল আপনাদের কাছ থেকে সর্বশেষ পাওয়া ভার্সিটির খবর? আপনারা দ্রুত খুঁজে বের করার চেষ্টা করুন এর কারণটা কি, কারণ আইনের আয়তনে শাস্তি দিতে হবে অপরাধীকে। তাহলে আজকে আমরা চলি। আমাদের সময় দিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম, এটা আমাদের দায়িত্ব। তারপর তানহা থানা থেকে বেরিয়ে গেটের বাইরে আসতে না আসতে রমজান সাহেব ফোন করে বলে ওঠে, হ্যালো তানহা, তোমার যদি থানায় রিপোর্ট করা শেষ হয়ে থাকে তাহলে দ্রুত তুমি মৌলভীবাজারের কাছে যাও, কারণ ওখানে একটা মার্ডার হয়েছে। কেউ একজন ট্যাক্সি চালক ড্রাইভারকে কুপিয়ে হত্যা করেছে নৃশংসভাবে। কি বলছেন স্যার? আমি এখনই বের হচ্ছি মৌলভীবাজারের কাজের উদ্দেশ্যে। আপনি আরেকজন আমাদের কয়েকজন রিপোর্টার সাহেবকে পাঠিয়ে দিন যাতে তদন্ত করতে অসুবিধা না হয়। আমি কিছু অফিসার পাঠিয়ে দিচ্ছি, দ্রুত তুমি সব কিছুর ব্যবস্থা করো। ওকে স্যার। তানহা এই বলে ফোন কেটে দেয় মৌলভীবাজারে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে ভিক্টর দিনরাত জেগে তার অফিসের সকল রকম ডকুমেন্টস ফিরিয়ে আনার চেষ্টা করছে। তার অফিস থেকে ফোন করেছে রাকিব, পেয়েছে মেইল আইডিতে লিংক জিপিএস লেখা আছে GHOP হাউসওয়াইফ ফাইল নামে। এটি একটি অফিসের সিকিউরিটি সিস্টেমে লক করে রাখা হয়েছে। সকল ডকুমেন্টস থেকে জানা গেছে তারা দেশে আছে, কিন্তু তাদের সকল সম্পদ দেশের বাইরে রাখা হয়েছে। এই খবরটা পেয়ে রাকিব দ্রুত ফোন করে ভিক্টরকে ফোন রিসিভ করতেই রাকিব বলে ওঠে, হ্যালো ভাই, খবর পেয়েছি বর্তমানে রাখা হয়েছে এবং তারা এখনও দেশের ভেতরে আছে, দেশের বাইরে যায়নি। আমরা খুব সহজেই তাদেরকে ধরতে পারবো। এই কথা শুনে যেন রাগে ফেটে যাচ্ছে ভিক্টর। গোপন সূত্রে বলে ওঠে, যত দ্রুত সম্ভব সে কোথায় আছে খোঁজ নেই। ওকে ভাই, দেখছি। ঠিক আছে। তারপর এদিকে তানহা বেরিয়ে যায় ঘটনাস্থলে। যাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় তানহা। সেখানে গিয়ে দেখতে পায় মানুষের বিশাল এক সমাবেশ লেগে গেছে। এত মানুষের ভিড় ঠেলে তানহা সামনে এগিয়ে যায়। সামনের মানুষগুলোকে হটিয়ে সামনের দিকে এগিয়ে ক্যামেরা ওপেন করে লাইভ অন টিভি চ্যানেল চালু করে বলে ওঠে, আমি আছি আপনাদের সাথে তানহা লাইভ টিভি চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মৌলভীবাজারের কাছে বিরাট মানুষের সমাগম লেগে গেছে, কারণ এখানে একটা ট্যাক্সি ড্রাইভারকে হত্যা করা হয়েছে, তো আবার গাছের শুকনো ডাল দিয়ে। তাই মানুষ দলে দলে এসে যোগদান করছে এই সমাবেশে। পুলিশ এসেছে তদন্ত করতে। লাশকে পাঠিয়ে দেওয়া হয়েছে ফরেন ল্যাবরেটরিতে। মানুষের সমাগম এবং ধীরে ধীরে মানুষ কমতে শুরু করেছে। চলুন আমরা তাহলে ঘুরে আসি ইন্সপেক্টর নীরবের কাছ থেকে। হ্যালো স্যার, আপনাদের কি মনে হয় এই খুনটা কে করতে পারে?
রিপোর্টার তানহার কথা শুনে পুলিশ ইন্সপেক্টর এসআই নীরব পেছন ঘুরে তাকায় এবং তানহার বলা কথার প্রতি উত্তর দিয়ে বলে ওঠে, দেখুন, আমরা এই মুহূর্তে কোনো কিছু বলতে পারছি না, তবে লাস্টটার পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা জানতে পারবো, তখন আপনাদের আমরা ডেকে সবটা জানানোর চেষ্টা করব। আপনারা এতক্ষণ শুনছিলেন লাইভ টিভি টেলিকাস্ট, আর আমি আপনাদের সাথে ছিলাম তানহা। তো সর্বশেষ খবর পাওয়া এখান থেকেই শেষ। তো পরবর্তী খবর পেতে আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। তানহা সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। বিকেলে ঘরের মধ্যে বসে তানহা কাজ করছে। তখনই ফোন আসে মাফির। তানহা রিসিভ করতেই বলে ওঠে, কিরে, তোর কি এখন আমার কথা মনে পড়লো যে তুই এখন আমাকে ফোন দিলি? শোন, আমি তোদেরকে কালকে আমার বাসায় আসার জন্য নেমন্তন্ন করলাম। আমি জান্নাতকে ফোন করে বলে দিয়েছি তুই চলে আসবি কালকে। কি ব্যাপার বলতো? এতদিন আমরা নিজ থেকে যেতে চেয়েছি তোর বাসায়, কিন্তু তুই নিয়ে যাসনি, আর আজকে নিজে থেকে আমাদের নেমন্তন্ন করছিস, তাও আবার আমাদের দুজনকে। আর বলিস না, আজকে বাবার ভাইয়া আমার বাসায় নেই, তো তাই তোদের নিয়ে আসছি। আমার মা দেখতে চেয়েছে তোকে, আর এতদিন ভাইয়ার বারণ ছিল, তাই তোদেরকে নিয়ে আসিনি। ভাইয়ার আব্বু আমাদের কোম্পানির কাজে গেছে, আমাদের ম্যানেজারকে কোম্পানিটা নিজের নামে লিখে নিয়েছে, এই জন্যই সে কাজে গিয়েছে। ওকে, ঠিক আছে, আমরা আজকে যাব, তুই আমাদের নিতে আসবি। ওকে। তারপর মাফি জান্নাতকে ফোন করে। জান্নাত রিসিভ করতেই মাফি বলে ওঠে, হ্যালো জান্নাত, তোরা তানহার আজকে আমার বাসা নেমন্তন্ন, সময় মতো চলে আসিস। ওকে, ঠিক আছে রে, তুই যদি এতদিন পর দাওয়াত দিয়েছিস অবশ্যই আমি যাব, তবে আমাদের তোকে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমি যাব না। ওকে। তারপর মাফি ফোন কেটে দেয়। এদিকে ভিক্টর ও তার বাবা কোম্পানির অন্য ম্যানেজারদের সাথে এবং আরও অন্যান্য কোম্পানিদের সাথে মিটিং করছে, কিভাবে তাদের কোম্পানিটাকে ফিরিয়ে আনা যায়। একের পর এক কোম্পানির সাথে মিটিং করতেছে, ডকুমেন্ট ফাইল দেখাচ্ছে, সাইবার হ্যাক করে সব কিছু সেভার তদন্ত করে এনেছে। ভিক্টরের লোকেরা চারদিক দিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। এদিকে পুলিশ বাহিনী ও খোঁজ খবর লাগিয়ে দিয়েছে। অন্যদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায়। এদিকে রনি ও লিখন অবৈধ কিছু খাবার দেশের ভেতরে নিয়ে আসে। খবর পেয়ে ভিক্টরের লোকেরা বাধা দিতে গেছে। তারপর মাফির সাথে পরিচয় করে দেয়। জান্নাত ও তানহার সাথে পরিচয় হয়ে তারা খোশ গল্প করতে বসে যায়। আনন্দের মধ্যে দিয়ে দিনটি তাদের কেটে যায়। তারপর কিছু সময় পর তারা মাফির বাসা থেকে চলে যায়। মাফিও চলে আসে নিজের বাড়িতে। জান্নাত চলে যায় নিজের বাড়িতে, আর তানহা এখনও বাজারে কেনাকাটা করছে। কম্পিউটারের সার্ভারে বসে সেলিম রেজা ওরফে ভিক্টর কিছু একটা কারসাজি করছে। তখনই ফোন করে রাকিব আর বলে ওঠে, হ্যালো ভাই, বর্তমান রকি মৌলভীবাজের 4 নম্বর গলির 3 নম্বর গোডাউনে আসে, এবং কালকে যে মার্ডারটা হয়েছিল ওই মার্ডারটার পেছনে রকির হাত আসে। আমরা একটা সিসিটিভি ফুটেজ দেখেছি এবং আপনার সাইবারের 420 ওয়ার্ল্ড ক্যাপ টু সাইবার হাউসের গ্রুপ নিয়ে দেখেছি। এখন আরেকটা চমক খবর দেওয়া হবে, সেটা আপনাকে মিন্টু কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। ওকে, ঠিক আছে, আমি দেখছি চেক করে। এই বলে ফোন কেটে দেয় রাকিব। অফিসের সাইবারে বসে কাজ করতে থাকে ভিক্টর। এদিকে কিছুক্ষণের মধ্যে ফোন করে মিন্টু ভিক্টরকে। রিসিভ করেই বলে ওঠে, কি বলবি দ্রুত বল, কারণ আমাকে সেই জায়গায় আবার পৌঁছাতে হবে। ভিক্টরের মুখে এরকম রাগান্বিত কণ্ঠের গলার স্বর শুনতে পেয়ে মিন্টু ধীরগতিতে মৃদু কণ্ঠে বলে ওঠে, ভাই, আপনাকে রাকিব এতক্ষণ সাইবারের কথা বলেছে, আর আমি বলবো একটা চমৎকার খবর, আপনি শুনলে নিজেও অবাক হবেন। আপনাদের কোম্পানির যে ম্যানেজার আছে তার ছেলে হচ্ছে রকি। হোয়াট, আর ইউ ক্রেজি ম্যান? এটা কি করে সম্ভব? জি ভাই, এটাই বাস্তব। ও আপনাকে মিথ্যা বলেছিল আপনাদের কোম্পানিটা হাতিয়ে নেওয়ার জন্য, আর সে এখন দেশের বাইরে আছে। তবে তার ছেলে রকি দেশের ভিতরে আছে এবং ষড়যন্ত্র করছে আপনাদের বিরুদ্ধে, আর তারা এখন মৌলভীবাজারে আছে। আপনি চাইলে তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দিতে পারেন।
দ্রুত গাড়ি বের করো, আমার ছেলেপেলেদের নিয়ে যা, আমিও আসছি। তারপর ভিক্টর সম্পূর্ণ সাইবার সিকিউরিটি লক করে দিয়ে দ্রুত বেরিয়ে যায় তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে ভিক্টরের লোকেরাও ঘটনাস্থলে গিয়ে চারদিক দিয়ে ঘিরে ধরে যাতে রকি এবং লিখন পালাতে না পারে। আর সেই বাজারে আছে তানহা, যার স্বপ্ন ছিল সেই দিন ভিক্টরকে সামনে থেকে দেখবে। তারা 4 নম্বর বোলের 5 নম্বর গোডাউনের ভেতরে কিছু খারাপ দ্রব্য মাল সাপ্লাই দেওয়ার চিন্তাভাবনা করছে। সে গোডাউনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভিক্টর সহ তার দলবল। ওই দিক দিয়ে যাচ্ছিল তানহা। কোনো কিছু ভাঙার শব্দে তানহা এগিয়ে আসে আর উকি দিয়ে দেখতে পায় গোডাউনের ভেতরে অসংখ্য লোক। তাই সে চুপচাপ একটা পিলারের কাছে আড়ালে গিয়ে সব কিছু শুনতে থাকে। ভিক্টর বলে ওঠে, শালা কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কী করে আমার কোম্পানি নিজের নামে করে নেয়ার? তানহা কিছু বুঝতে পারে না, চুপচাপ শুনতে থাকে কথাগুলো। ভিক্টরের এরকম ভয়ানক চিৎকার শুনে রকি সহ লিখন বেশ ঘাবড়ে যায়, প্রায় ঘাম ঝরতে শুরু করেছে। রকি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এই কে তুই? তুই কি মনে করেছিস 10টা গুন্ডা 20টা গুন্ডা নিয়ে আসলেই আমি ভয় পেয়ে যাব? এই কথা শুনে ভিক্টরের মাথা যায় বিগড়ে। ভিক্টর কোনো কথা ছাড়াই পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে। এতগুলো থাপ্পড় খেয়ে দাঁতের দাঁত কপাটি লড়ে যায়। রকির কয়েকটা দাঁত ভেঙে মুখ দিয়ে বেরিয়ে এসে ফ্লোরে পড়ে। এরকম থাপ্পড়ের শব্দ শুনতে পেয়ে ভয়ে চমকে ওঠে তানহা। রকির এরকম করুণ অবস্থা দেখে লিখন এবার ভয়ে ভয়ে বলে ওঠে, ভাই আমাদের ছেড়ে দিন, আমাদের ভুল হয়ে গেছে। রকি আপনাকে চেনে না যে আপনি একজন ভিক্টর, ভয়ানক মানুষ। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আমাদের এবারের মতো ছেড়ে দিন। ভিক্টর নামটা শুনে চমকে ওঠে তানহা। তানহা ভিক্টরকে দেখার জন্য মাথা বারবার উঁচু নিচু করতে থাকে। হালকা দেখতে পায়, তানহা সবটা দেখতে থাকে দূর থেকে। আড়ালে এবার ভিক্টর হাসতে হাসতে বলে ওঠে, হা হা হা, কি বললি তোকে ছেড়ে দেব? আজরাইল জান কবজ করতে আসলে ছেড়ে দেয় না, সাথে করে নিয়ে যায়। এই বলে তাদেরকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চোখের ইশারা দিতেই মিন্টু আর রাকিব গিয়ে লিখন ও রকিকে বেঁধে ফেলে। তারপর ভিক্টর একটা খাঁটি বের করে পরপর 4টা চোখ বন্ধ করে দেয়, চোখগুলোর মধ্যে কাঠি দিয়ে ঘুঁতা দেয়। সাথে সাথে তারা দুইজন যেন এক আত্মা ফাটানো গগন কাঁপানো চিৎকার দিয়ে ওঠে। তার এই চিৎকারে যেন পুরো বিল্ডিংটা ধসে পড়বে। চমকে উঠে তানহা। তানহা ভয়ে ঘেমে একাকার, তবুও নিজেকে অনেক কন্ট্রোল করে তারপর আবার ভিক্টর বলে ওঠে, ছুরিটা দে আমাকে। সেলিম রেজা ওরফে ভিক্টরের মুখে এরকম কথা শুনে তানহা এবার কাঁপতে শুরু করেছে। তানহা গলা উঁচু করে দেখতে পায় ছেলে দুটির জিহ্বা বের করে রেখেছে। দুজন ছেলে আর ভিক্টর নামের সেই আতঙ্কবাদীটা পরপর জিহ্বা দুটা কেটে নেয়, যাতে তারা কথা বলতে না পারে এবং তারা যেন আর দেখতে বা এরকম অন্যায় করতে না পারে, সেজন্য তাদের চোখ অন্ধ করে দেয়। এরকম দৃশ্য দেখে তানহার হাত থেকে পাশে রাখা একটা লাঠি পড়ে যায়। কোনো কিছু পড়ার শব্দ শুনতে পেয়ে সবাই সেদিকে তাকায়। ভিক্টর মেয়েটিকে দেখে ফেলে আর মেয়েটি ভিক্টরকে দেখে ফেলে। মেয়েটি হলো তানহা। তানহা ভয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে লাগে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে ভিক্টর হাতের ইশারা দিতেই ভিক্টরের ছেলেপেলেগুলো মেয়েটির পিছনে অর্থাৎ তানহার পিছনে দৌড়াতে শুরু করে। তানহা দৌড়াতে 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 এক পর্যায়ে পৌঁছে যায় মাফির বাসার সামনে। তারপর দারোয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির সামনে গিয়ে হাঁপাতে থাকে আর কলিং বেল বাজাতে থাকে। ভেতর থেকে মাফি এসে দরজা খুলে দেয়। মাফি তানহার এরকম অবস্থা দেখে মাফি বলে ওঠে, কিরে জান্নাত, তোর কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? তুই তো বাসায় গিয়েছিলিস, তাই না? প্লিজ আমাকে নিয়ে চলো ভেতরে, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। আমি ভিক্টরকে দেখে ফেলেছি খুন করতে, ওরা আমাকে ধাওয়া করছে। এটা শুনে মাফি তানহাকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে সোফায় বসায়। তানহার এরকম অবস্থা দেখে মাফির মা এসে জল খাওয়ায় এবং অনেক সান্ত্বনা দিয়ে বোঝায়।
মাফি একটু সাইডে গিয়ে ফোন করে ফোনের ওপাশ থেকে বলে ওঠে, কি হয়েছে দ্রুত বল, আমি একটা কাজে আছি। ভাইয়া শোন, যে মেয়েটাকে তোর লোকেরা ফলো করছে ওটা আমার বান্ধবী তান্হা, যার সাথে আমি তোকে বিয়ে দিতে চেয়েছিলাম। তুই তোর লোকদের মানা করে দে যেন আর এদিকে না আসে। তান্হা খুব ভয় পেয়েছে। ওকে ঠিক আছে, ওকে আমার লোকেরা ফলো করবে না। আর তোর বাড়ি আসার দরকার নেই আপাতত। শোন, ওর কাছে দেখ কোনো ভিডিও আছে কিনা আমার খুনের প্রমাণ হিসেবে। ওকে, দাঁড়া আমি দেখছি, যদি পাই তো আমি ডিলিট করে দিব। আর তোর বাড়ি আসার প্রয়োজন নেই, আপাতত ঠিক আছে। ওকে। তানহাকে অনেক বোঝানোর পরে তানহা একটু শান্ত হয়, তবুও ভয়ে কাঁপতে থাকে। এদিকে সেলিম রেজা ওরফে ভিক্টর তার লোকদের খোঁজখবর লাগিয়ে দেয় বর্তমানে তাদের কোম্পানির ম্যানেজার কোথায় আছে। এদিকে রকি ও লিখনকে নিয়ে চলে যায় মিন্টু ও রাকিব। এদিকে মাফি তানহার কাছে গিয়ে বলে ওঠে, আচ্ছা, তুই কি ওই ভিক্টরের কোনো খুনের ভিডিও করেছিস? যদি থাকে তো আমাকে দিয়ে দে, আমি দেখি। না না, আমি কোনো ভিডিও করিনি। আমি তো দেখেই অবাক তার খুন করার স্টাইল। আর ভিডিও করব কিভাবে? নিজের জীবন নিয়ে পালিয়ে এসেছি, না হলে আমাকেও সে মেরে ফেলতো। আরে পাগল, ও তোকে মারতো না। এই তুই বিশ্বাস করিস? ভিক্টরকে ভালোবাসিস, তার খুন করার স্টাইল গুলোকে পছন্দ করিস। তুই তো ভিক্টরকে খুন করতে দেখছি, আর এবার আমি তোকে সামনাসামনি দেখাবো। শুধু একটু অপেক্ষা কর। মানেটা কি? তুই দেখাবি মানেটা কি? একটু অপেক্ষা কর বোন, নিজে থেকে দেখতে পারবি। দেখতে দেখতে রাত হয়ে যায়। এদিকে ম্যানেজার খবর পেয়ে গেছে তার ছেলেকে ভিক্টর মেরেছে। তাই ম্যানেজার নিজের রাগটা ও ক্ষোভ মেটানোর জন্য দেশের বাইরে থেকে মাফিয়াদের ভাড়া করে নিয়ে আসে ভিক্টর ও ভিক্টরের পরিবারকে একেবারে শেষ করে দেবে বলে। সেলিম রেজা ওরফে ভিক্টর এবং তার বাবা বাসায় আসে। তানহা এখনও তাদের বাড়িতে আছে। ডাইনিং টেবিলে মাফি, তানহা ও মাফির মা খেতে বসেছে। তখনই বাড়ির ভেতরে প্রবেশ করে দুজন পুরুষ। এদিকে তানহা মাথা নিচু করে খাচ্ছে। চেয়ারে বসে পড়ে ভিক্টর ও তার বাবা, দুজনে খাবার খাচ্ছে। হঠাৎ করে তানহার সামনে তাকিয়ে একেবারে চমকে ওঠে। দ্রুত চেয়ার থেকে উঠে মাফির পিছনে গিয়ে বলে ওঠে ভয়ে ভয়ে, এই তো, এই ভিক্টর, এই হচ্ছে ভিক্টর, এই খুন করেছে ওখানে। আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচা তোরা। হঠাৎ তানহার এরকম অবস্থায় চমকে উঠে সবাই। মাফি তানহাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, আরে পাগল, হচ্ছে আমার ভাই, তোকে কিছুই করবে না। আর তুই যে ভিক্টরকে দেখতে চেয়েছিলি, এই হচ্ছে আমার ভাই ভিক্টর। আমি এর সাথে তোর বিয়ে দিতে চেয়েছিলাম, তোর কিছুই হবে না। তুই চুপচাপ এখানে বসে খেয়ে নে। তুই তো ওকে দেখতে চেয়েছিলিস, তো তোকে সামনে থেকেই দেখালাম। এখন ভয় পাচ্ছিস? মানে কি? মানে পরে আগে খা। তারপর তানহা ভয়ে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে মাফি আবার বলে ওঠে, ভাইয়া, এই হচ্ছে তান্না, তোকে প্রতি সময় দেখতে চেয়েছিল। তোর খুন করার স্টাইল, তোর হাঁটা চলার স্টাইল, তোর কথা বলার স্টাইল, সব কিছুই নাকি তার ভালো লাগে। সেই তোকে ভালোবেসে ফেলেছে। তাই আমি চেয়েছি তান্নাকে আমি আমার ভাবি বানাবো। ভিক্টর মাথা উঠিয়ে একবার তানহার দিকে তাকায়। অনেক ভেবে চিনতে এবার একটু মৃদু হেসে বলে ওঠে, খুন করার সময় তোর বান্ধবী আমাকে দেখেনি? দেখেছি তো। তোর বান্ধবীকে আমারও ভালো লেগে গেছে, বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কিরে তান্না, আমার ভাইকে বিয়ে করতে তোর কি কোনো সমস্যা আছে? দেখ, আমার ভাই কিন্তু খুবই ভালো। সে খারাপের সাথে খারাপ, ভালোর সাথে ভালো। আর তুই তো তাকে ভালোবাসিস, তাই না? আমি ওনাকে বিয়ে করতে পারি, তবে একটা শর্তে। উনি কিন্তু আমার উপরে কোনো রকম জোর খাটাতে পারবে না। আমি ওনাকে ভীষণ ভয় পাই। এই কথা শুনে সবাই সেখানেই হেসে দেয়। তারপর ভিক্টর তানহাকে নিজের বাড়িতে পৌঁছে দেয়। গাড়িতে আসার সময় কেউ কোনো কথা বলেনি। এদিকে ম্যানেজার বারবার কোম্পানি দখল করার চেষ্টা করেছে, কিন্তু পারছে না। ভিক্টর বারবার বাধা দিচ্ছে। কিছুদিনের মধ্যেই দুই পরিবারের মতামত নিয়ে তানহা ও ভিক্টরের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজকে তাদের বিয়ের পর্ব। বধূ বেশে তানহাদের বাড়িতে নীল রঙের বেনারসিতে সেজে আছে তানহা। তানহাকে আজকে অসম্ভব সুন্দর লাগছে। এটা দেখে জান্নাত আর মাফি বলে ওঠে,
কিরে বান্ধবী ললিতা, অবশেষে আমার ভাইটাকেই নিজের করে নিলি? জি নন্দিনী, ভালোবাসি বলে তো আপন করে নিচ্ছি। ওরে বাবা রে, তাহলে আমাদের ববুতলা ভাইকে আজকে আদর করতে ভুলিস না আবার ভয়। তোরা চুপ করবে এবার একটু। আমার ভাইকে দেখে আবার বাসরাতে আদর খাওয়া ছেড়ে খাতে নিয়েছে, আবার লুকিয়ে পড়িস না। শাকচুন্নির দল, তোদেরকে তো দাঁড়া, আজ বলছি, তোদের একদিন কি আমার একদিন, দেখাচ্ছি তোদের মজা। এভাবে দেখতে দেখতে তাদের বিয়ের পর্ব শেষ করে তানহাদের বাসা থেকে মাফিদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মাফিদের বাড়িতে পৌঁছে গিয়ে তানহা ও ভিক্টরকে মাফির মা বরণ করে তাদের ঘরে তুলে। ঘরের মধ্যে ভিক্টরের রুমে খাটের উপরে বধূ বেশে আছে তানহা। রুমের মধ্যে প্রবেশ করতে যাবে ভিক্টর, তখনই মিন্টু ফোন করে বলে ওঠে, হ্যালো ভাই, আপনি গোডাউনে দ্রুত চলে আসুন। আমরা ওই ম্যানেজার এবং তার দলের কয়েকটি ছেলেকে তুলে এনেছি আমাদের গোডাউনে। ওকে তোরা থাক, আমি এখনই আসছি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় গোডাউনে ভিক্টর। এদিকে তানহা অপেক্ষা করছে ভিক্টরের জন্য। অন্যদিকে ভিক্টর বলে ওঠে, কোনো কথা নয়, আমার কোম্পানির কাগজ ফিরিয়ে দে আর নিজের জীবন নিয়ে চলে যা এখান থেকে। এটা শুনে ভিক্টরের মাথা গরম হয়ে যায়। কোনো কথা ছাড়াই একটা ধারালো ছুরি নিয়ে 2 হাত কেটে ফেলে মুহূর্তের মধ্যে। কারণ ম্যানেজার নাঙল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভিক্টরকে কথাগুলো বলছিল। ম্যানেজার ছটফট করতে থাকে। তারপর ভিক্টর সে কাটা হাতের আঙুলের ছাপ এবং সই নেয় কাগজে। তারপর কোনো কথা ছাড়াই শরীরটাকে কয়েক খণ্ড করে প্যাকেট করে গঙ্গা নদীতে ভাসিয়ে দিতে বলে। সারা শরীরে রক্তের ছুঁই ছুঁই। ভিক্টর বাড়িতে চলে আসে রক্তাক্ত শরীর নিয়ে। তারপর সামনের গেট দিয়ে না ঢুকে তার গোপন রাস্তা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে রুমের ভেতর হঠাৎ করে প্রবেশ করাতে তানহা চমকে যায়। চিৎকার দিতে যাবে তার আগেই ভিক্টর তার মুখ চেপে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দেয়। তানহা বলে ওঠে, আমার শরীরে এত রক্ত কেন? আপনি কোথায় গিয়েছিলেন? প্লিজ আমার সামনে থেকে সরে যান। আমি আপনাকে ভীষণ ভয় পাই, আমার কাছে আসবেন না। আগে আপনি গোসল করে আসুন প্লিজ, সরে যান। এভাবে ভয় পেলে হবে? বিশ্বের সাইবার লর্ডের খুনির বউ তুমি। তাতে কি হয়েছে শুনি? আপনি আগে গিয়ে ফ্রেশ হয়ে আসেন, যান। এখনও তোমাকে আমি আমার কাছে আপন করে নেইনি, তাতেই এই অবস্থা। যদি কাছে টেনে নেই তো তুমি তো চিৎকার করবে দেখছি। এই কথা বলে ভিক্টর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে খাটের উপর এসে বসে। তানহা বলে ওঠে, এই নিন বালিশ আর ক্যাথা, আপনি সোফায় গিয়ে ঘুমান। আপনাকে আমার ভীষণ ভয় করছে, আপনি আমার কাছে আসবেন না। তা কি করে হয় বউ? কথা বলছে আর বিছানার চাদর নিয়ে এগিয়ে যাচ্ছে তানহার দিকে। এক পর্যায়ে তানহার উপরে শুয়ে চাদরটা নিজেদের উপরে নিয়ে হারিয়ে যেতে থাকে ভালোবাসার অটল সমুদ্রে। তানহা অনেক ছটফট করছিল, কিন্তু ভিক্টর তার ভালোবাসা তানহার কাছ থেকে, এই মধ্যরাতের নিশিরাতের পরীর কাছ থেকে সব রকম ভালোবাসা উজাড় করে নেয়। দুজনে ক্লান্ত হয়ে যাওয়ার পরে দুটো শরীরের ক্ষুধা মিটিয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। ভালো থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক হাজারো ভালোবাসা।